নমস্কার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরও একবার আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি মধ্য কলকাতার এক বনেদি বাড়ি, এবং আমার সঙ্গে যিনি আছেন তাকে হয়তো নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই, এবং বলাই বাহুল্য এই আভিজাত্যপূর্ণ শহরের কোলাহলের মধ্যে ছোট্ট বাড়িটি যার বিশ্ববরেণ্য হয়তো ক্যারেক্টার, চরিত্র, ব্যক্তিত্ব অঞ্জন দত্ত। দাদা, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। অনেক ভালো 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 থাকবেন সবাই এই দুর্যোগের বাজারে। আই থিঙ্ক ফার্স্ট থিং সকলের ইজ টু বি সেফ, সবাই সেফ থাকা দরকার, ভালো থাকা দরকার। এই বাড়িটা নিয়ে আপনি দত্ত ভার্সেস দত্ত করেছেন, এবং এই কোলাহল থেকে বেরিয়ে একটা সরু অলিগলির মধ্যে এই বাড়িটা, মোহনবংশী বাড়ির নাম, এই বাড়িটার কি আলাদা কোনো একটা গল্প আছে? এই গল্পটা কি আপনার জীবনে এখনও প্রাসঙ্গিক, এখনও যে আপনাকে ভাবায় এই বাড়িটা নিয়ে? হ্যাঁ, এই বাড়িটা বহুদিনের। এই বাড়িটা অ্যাকচুয়ালি কোলাহল মুখরিত, কারণ এই পাড়াটা প্রচণ্ড পুরনো একটা পাড়া। আগে চারপাশের বাড়িগুলো অনেক অনেক সুন্দর ছিল। মানে আমার এই উল্টো দিকের বাড়িটা জার্ডিন বলে একটা অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি থাকতো। মিস্টার জার্ডিন চলে গেলেন অস্ট্রেলিয়াতে। তার মানে যখন ছোটো ছিলাম একটা মেয়ে ছিল অ্যালিসন বলে, আমার প্রথম বান্ধবী ছিল অ্যালিসন। তো অনেক আর্মেনিয়ানস থাকতো এখানে, অনেক মানে বেশ বনেদি অ্যাংলো, বনেদি বাঙালি টাঙালি মিলিয়ে একটা জায়গা ছিল। আস্তে 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 সবাই এখান থেকে মাইগ্রেট করে চলে গিয়ে এখন বেঙ্গলি খ্রিশ্চানসরা থাকে, মুসলমান থাকে, হিন্দুরা কিছু আছে, সবাই মিলে দুর্গাপুজো করে, উইচ ইজ আ ভেরি নাইস প্লেস। এটা ছেড়ে যেতে আমার খুব ইচ্ছে করে না। বাড়িটা প্রায় 150 বছরের পুরনো। খুব জোর বৃষ্টি হলে ছাদ থেকে একটু জল পড়ে, আমরা ওই 3-4 বার রং করিয়ে সেটাকে কোনোভাবে ম্যানেজ করি। বাট এই বাড়িটা ইজ মানে ইজ হিস্টোরিক ইন দ্য সেন্স দ্যাট 150 বছর আগে সেটা একটা প্রথমে বোধহয় একটা স্কুল ছিল, স্কুলটা থেকে বাড়ি হয় এরমভাবে। তো আমার দাদু এটা কিনে নিয়ে এটাকে ঠিকঠাক করে রেনোভেট করেছিল 52-তে, 1952-53 এরকম। তারপর থেকে আমি এখানে জন্মেছি, এবং আমার 54-এ জন্ম। তারপর আমি এখান থেকে দার্জিলিংয়ে চলে গেছি, ফিরে এসেছি। তারপর এখন এই পাড়াটা খুব পুরনো হয়ে গেছে। একটু পরে আজান হবে, দেখবেন সব প্রচুর আওয়াজ হয় এখন। মানে এখান থেকে আজান হচ্ছে, এখানে আবার আরতি হচ্ছে, এ নানান রকম আর কি। মানে একটা অদ্ভুত মিশ্রিত পুরনো খুব পুরনো কলকাতা, ছকছকে মানে পরিপাটি কলকাতা নয়। এবং আমরা বিভিন্ন দোকানে কথা বলছিলাম বাড়ি, এবং আশেপাশের এই বাড়িতেও নাকি আপনার রিলেটিভ, আপনার বংশের কেউ না কেউ ছিলেন, এখন আর নেই। আপনি এবং আপনার এই বাড়িটা এখন থেকে গেছে? না, আমাদের বাড়িটা, আসল বাড়িটা ছিল কাছে আর একটা বাড়িতে এখান থেকে। সেইটা খুবই বড় জায়গা, খুব পুকুর, বাগান টাগান সমস্ত কিছু নিয়ে বিরাট বড় একটা জায়গা ছিল। আমার মানে ঠাকুরদারা এরা সব জাহাজের ব্যবসা করতো ব্রিটিশদের সঙ্গে। তো 47-এর যখন রায়ট হলো, সাম্প্রদায়িক যে ঝামেলাটা হলো, তখন ওরা পুরো, আমি যতটুকু জানি, বাবা ছিলেন তখন, বাবা হয়ে গেছে বড় বয়সে, সেই সময় ওরা 3 দিন ধরে পুরো পরিবার আটকে ছিল, ঘিরে ফেলেছিল পুরো একটা হিন্দু এটাকে, ফ্যামিলিটাকে পুরো ওরা ঘিরে ফেলেছিল। তার কারণটা খুব সিম্পল। কারণটা ইজ, তারা যখন এইসব ঝামেলা করছিল, আমার দাদুর বাবা, তারা সবাই হান্টার্স, তাই তিনি একটা রাইফেল বার করেছিলেন, উইচ ওয়াজ দ্য ডেঞ্জারাস থিং হি ডিড। কারণ ওরা কেউ মারধর করতে আসেনি, উনি ভয় পেয়ে রাইফেল বার করতে ঘিরে রেখে দিয়েছিল। তারপর এই সোর্সে এসে আমাদের সব মানে পুরনো ফ্যামিলির আদি কংগ্রেস সোর্স টোস বারটার করে, লোকজন বার করে এখান থেকে তাদের বের করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দাদু জেদ করে আবার এখানে ফিরে এসে, এই পাশে ছিল, সেটা এখন ভেঙে কয়েকটা বাড়ি হয়ে গেছে, স্কুল হয়ে গেছে, এ হয়ে গেছে, তা হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। আমাদের পরিবারটা শুধু, মানে দাদু, বাবা, ঠাকুমা, আমি, আমার দিদিরা, এরা এখানে এলাম। তারপর সবাই এখন আস্তে আস্তে চলে গেছে। এখন আমি আছি, আমার স্ত্রী আছে, আর নীল আছে। বাড়িটা বেশ বড়, আমাদের 2টো কুকুর আছে। আমি এই জায়গাটা ছেড়ে যেতে পারি না, মানে আমার ইচ্ছে করেনি এই জায়গাটা ছেড়ে চলে যেতে। কারণ একটা 105 স্ট্রিটটা কাছে, নিউ মার্কেটটা কাছে, এটা কাছে, ওটা কাছে। এটা খুব বনেদি, মানে খুব রিচ একটা এরিয়া ছিল। এখন ইটস আ ভেরি পুয়ার এরিয়া। এখন সেরকম কিছু নেই আর কি, সেই
আপনার আপনার যাবতীয় লেখালেখি, আপনার গান, স্ক্রিপ্ট এবং লকডাউনে আড্ডা এবং ডিজিটাল কনসার্ট করেছেন, সমস্তটা তো এই এলাকাটাকে কেন্দ্র করেই। হ্যাঁ, মানে আমার যাবতীয় যা গানপত্র আমি লিখতাম না, মানে এরকম হতো না যদি না আমি এলিয়ট রোড, রিপন স্ট্রিট, ওয়েলেসলি, আলিমুদ্দিন, তাঁতিবাগান এই এরিয়ায় থাকতাম। দেখবেন আমার গানে কখনো কোনো দিন বা আমার ছবিতে এই মিশ্রিত কলকাতাটা বারবার এসে গেছে। মানে খুব সহজেই স্ট্যানলি ব্যানার্জি, হ্যাঁ, তপন রেহমান, এই ধরনের চরিত্ররা খুব ববির গ্যারেজ, অমুক তুসুক খুব সহজে চলে এসছে, আমার গানেও চলে এসছে, মেরিয়ান, এটা সেটা, আলিবাবা, এবং পড়ে যাওয়া, হেরে যাওয়া মধ্যবিত্ত বাঙালির যে দুঃখবোধ, বেঁচে থাকা, যেটা আমার গানে খুব ইম্পর্ট্যান্ট, সেইটা এসছে এই পরিবেশ থেকে, এই চত্বরটা থেকে, এই মিশ্রিত ভাঙাচোরা কলকাতাটা থেকে। আমি যদি আলিপুরে থাকতাম সেটা হতো না। যদিও আমি দার্জিলিং একটা ভীষণ সাবেকি, ভীষণ সাহেবী স্কুল থেকে এসেছি, কিন্তু আস্তে আস্তে যখন এই কলকাতাটা আমি ভালোবেসে ফেললাম, বিশেষ করে যখন আমি অভিনয় শিখতে গেলাম বাদল সরকারের কাছে, এবং উনি আমাকে বললেন অভিনয়টা শেখাবো, সেটা পরে, আগে শহরটাকে চিনতে হবে। উনি সিটি প্ল্যানার ছিলেন, আর্কিটেক্ট ছিলেন। তুই শহরটাকে যখন আমায় চেনাতে চেনাতে নিয়ে গেলেন, আমার এই পাড়া, এই 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 সেন্ট্রাল এই জায়গাটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং হয়ে উঠলো আস্তে 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 আস্তে। মানে একদিকে ধরুন নকশালবাড়ির ঝামেলা করছে, একদিকে পার্ক স্ট্রিটে গান হচ্ছে, ইংরেজি গান হচ্ছে, মানে নানা রকম হচ্ছে। মানে এরকম নয় যে একটা বিশেষ, মানে এদিকে পলিটিক্যাল আনরেস্ট। আমি প্রায় ধরুন 2টো কমিউনাল রাইটস দেখেছি, সাংঘাতিক, মানে খুব স্ট্রং কমিউনাল রাইটস আমি এখানে এক্সপিরিয়েন্স করেছি নিজে। বাবা একটা বেঁচে থাকতে, একটা বাবা চলে যাওয়ার পর একাই। অ্যান্ড আই হ্যাভ সিন ইট, আই ফেসড ইট। এই ছাড়া, এই সাম্প্রদায়িক গোলযোগ তৈরি করা ছাড়া কোনো দিন আমাদের পাড়ায়, এই পাড়ায় কখনো কোনো অন্য প্রবলেম হয়নি, কোনো দিন হয়নি। জল জমে, ওই রকম নয়, অতটা নয়, একটা জল জমে যায় বৃষ্টি হলে হয়তো হয়, কিন্তু হ্যাঁ কারেন্ট নিয়ে একটু প্রবলেম হয়, পুরনো এইসব প্রবলেম। বাট মেজর অন্য কোনো অশান্তি, চুরি ডাকাতি, এটা সেটা, অমুক তুসুক, মারামারি, দলাদলি, এই সবটা হয়নি কখনো। এবং এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা বর্তমান সময়ের প্রেক্ষাপটে যখন আমরা বাঙালি অবাঙালি নিয়ে লড়ছি, তখন কতগুলো অবাঙালি চরিত্রকে আপনি বাঙালি করার চেষ্টা করলেন, নাকি ওরা বাঙালি ছিল? স্ট্যানলি, বা এই আশেপাশের এই অ্যাংলো কতগুলো মুখ ভীষণভাবে আপনার সিনেমা বলুন, গানে বলুন, বাঙালি হয়ে ধরা দিল। এটা কি সহজাত, নাকি এগুলোকে তৈরি করা ছিল, নাকি পরিবেশটা এই ক্যারেক্টারগুলোকে লালন করেছে, পালন করেছে? আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলার আছে এখানে, সেটা হচ্ছে এরা সবাই বাঙালি। এই যে বাঙালি অবাঙালি ভাগ করার চেষ্টা হচ্ছে, এইবার ভাগের কথা হচ্ছে, এটা বাঙালি এটা অবাঙালি, এটা কিন্তু একদম ভুল একটা মিথ্যে ধারণা। বাঙালি, গোটা বাংলাদেশ একটা বাঙালির দেশ। তারা তো মুসলমান, কিন্তু তারা বাংলাই বলে, অন্য কথা বলে না। গোটা দেশটা বাংলা ভাষার জন্য লড়াই করে অজস্র মানুষ মারা গিয়ে একটা দেশ তৈরি হলো মুজিবুর রহমানের নেতৃত্বে। সেটা তো বাঙালির দেশ। তাহলে মুসলমান বাঙালি হয়, খ্রিশ্চান ডিরোজিও, এখানে মাইকেল মধুসূদন দত্ত, আপনি যদি হিস্ট্রিটা দেখেন, দে আর বেঙ্গলিজ, তারা বাঙালি, তাদের নাম হয়তো মাইকেল, পদবী দত্ত, তো এরা বাঙালি। আমি কখনো এদের অবাঙালি হিসেবে দেখি না। মানে কিছু ধুতি পরা লোক রসগোল্লা খায় আর হারমোনিয়াম বাজিয়ে গান করে আর অফিসে ক্যারানি, সেটা তো বাঙালি নয়। বাঙালি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব কিছুর মধ্যে এই মানুষগুলো ঢুকে আছে। এই যে মানে যাদের আমরা তথাকথিতভাবে ধর্মীয় জায়গা থেকে অবাঙালি করছি, নেপালিরাও বাঙালি। মানে বাঙালি নেপালি আছে, আমার ভাড়াটে তো নেপালি বাঙালি, সে নেপালি কিন্তু সুন্দর বাংলায় কথা বলছে, বাংলাই আছে সে। সো এই যে মিশ্রিত বাঙালির চরিত্র, এটা আমি খুব ন্যাচারালি আমার কাছে চলে এসেছে, জানেন। সুতরাং আমি এই বিভেদটাকে বিশ্বাসই করি না, আমি বিশ্বাস করি না এই তফাৎটাকে। সো আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলায় সব কিছু নিয়েই আছে আর কি। রাজবংশীয় বাঙালি, সবাই বাঙালি ভাই, এটা নিয়ে কোনো, গোর্খারাও বাঙালি,
ঠিক আছে, তাদের হয়তো কথাবার্তা আলাদা, তাদের খাওয়া আলাদা, কিন্তু বাঙালি। আপনি বোধহয় এই আজানটার কথাই বলছিলেন, যে আজানটা আমরা এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা ওই সকালবেলা ভোরবেলা হয়, ওই নিয়মিত, আবার 4টে, আবার 7:30টার সময় আবার হবে। তো আমরা যখন এখানে রিহার্সাল করি, নাটকের রিহার্সাল করি, আমরা এমনভাবে টার্গেট করি যে একটা দুটো সিন শেষ হয়, এই 4:30 বাজছে, সিনটা শেষ করতে হবে, তাহলে আজানটা হয়। তা এইরকমভাবেই মানে রিহার্সাল হয়েছে। যখন আমরা গান প্র্যাকটিস করছি, তখন ওই টাইমটা ভেবে, যখন ইন হাউস প্রোগ্রাম করছি, লাইভ অনুষ্ঠান হতে হবে, মাঝখানে তো আজান হবে, কী করা হবে? তখন গিয়েছিলাম ওদের কাছে বলতে যে দেখুন, আমি একটা লাইভ করছি, তো একটু যদি একটু আস্তে করা যায়। অ্যান্ড দে ওয়ার সো নাইস। বললো যে আপনি এক কাজ করুন, আপনি লাইভটা 7:30 থেকে শুরু না করে 8টায় করে দিন। তো আমি 8টায় করলাম, হলো না, মাঝখানে আজান হলো, দর্শকের কি ভালো লাগলো। তো এই যে মজাগুলো, এটা আমি করতে পারি। মানে ধরো এখানে আমি তুমি বললাম, ভেরি সরি, না, না। যে লাসিমা নাসরিনকে যখন করা হলো, বা লাসিমা নাসরিনকে নিয়ে ঝামেলা হলো ওই লেখাটা নিয়ে, তখন এখানে তুমুল মারামারি হচ্ছে, মানে প্রচণ্ড, মানে দেনা। তো মানে ডিসিপি পর্যন্ত চলে এসছে, ডিসিপি ওই দিকে রয়েছে, পুলিশ ঢুকতে পারছে না, এত মারছে। যাই হোক, মারামারি, আর ভয়ও করছে সবাই। মিলিটারি তখনও নামেনি। এইবার এই বাড়িটারই এখনও সে লোক আছে, প্রথম গাড়ি কিনেছে সে, আর নতুন গাড়ি কিনেছে বেচারি, স্পার্কটার মতনই। এই আমাদের বাড়িটা আপনার অঞ্জনদা এখানে রাখতে পারি? চলো রাখো, এখন যতক্ষণ না তুমি গ্যারেজ পাচ্ছ রেখে দাও, ঢুকিয়ে দাও। তো এখানে থাকার কথা, কিন্তু ও ঝামেলা হবে না বুঝে গাড়িটা বাইরে ছিল, ওইখানে ছিল না, ওইখানে এরম জায়গায় ছিল, আর ঝামেলা লেগে গেছে। হঠাৎ সবাই মিলে রিয়েলাইজ করেছে গাড়িটা তো বাইরে, গাড়িটা তো ভেঙে যাবে, নতুন, তার আগের দিন কিনেছে। আমাকে এখান থেকে বলছে যে অঞ্জনদা গাড়িটা ঢুকিয়ে নিন, আমি চাবি দাও। তারপরে চাবিটা দিয়েছে, আমি তখন তো ভালো চালাতে পারি না, তুমি এখান দিয়ে ওঠো। আমি কী করে যাবো, এত মারামারি হচ্ছে কী করে? আমি দরজাটা খুললাম, গেটটা বন্ধ হচ্ছে, দরজাটা খুললাম। আমি দেখলাম যারা মারামারি করছে তারা কেউ এ পাড়ার নয়, কেউ একটাও, যারা মারামারি করছে মুসলমানরা কেউ এ পাড়ার নয়। তারা কোথা থেকে এসছে আমি জানি না, তাঁতিবাগানকে এই পাড়ার ছেলে নয়, ভায়োলেন্ট। তার মধ্যে কিছু পাড়ার ছেলেও ঢুকেছে, আমি দেখতে পেয়েছি তাকে। আমি বলছি এই শোন, গাড়িটাকে বার করতে, গাড়িটাকে ঢুকে দে বাবা। বলছে এই না, মারামারি চলছে, হঠাৎ বলে মারামারি থামলো, এই গাড়িটা তাড়াতাড়ি, আবার গাড়ি ব্যাক করলো, নিজেরাই আমার গাড়িটা ঢুকিয়ে দিল। আমি গেট বন্ধ করার আগে চলা আবার মারামারি। ইট ইজ ফানি, ইটস আ কমেডি, কিন্তু এইরকমই তারা, মানে এটাই মজার লাগে আমার, যে চায়ের দোকানটা ভাঙে না রাইটের সময়, কারণ কমিউনাল রাইটটা হয়ে যাওয়ার পর হিন্দু মুসলমান গিয়ে চাটা খাবে, তো তারা সব ভেঙে দিচ্ছে, চায়ের দোকানটা রেখে দিচ্ছে। এই মজাগুলো এই পাড়ায় বা আমাদের সমাজে রয়েছে। বিভেদ অন্যভাবে তৈরি করা হয়, মানুষে কিন্তু বিভেদ নেই। সো আমার পাড়াটা সেই বিভেদ ছাপিয়ে যে এখনও বেঁচে আছে, এটা ভাবতে আমার খুব ভালো লাগে। আমি খুব গর্বিত হই যখন আমি অনেকে বলে কলকাতায় এটা নেই, কলকাতায় ওটা নেই, অনেক কিছু অনেকেই বলতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমার বেশ ভালো লাগে সকালবেলায় এখান দিয়ে বেরিয়ে হেঁটে, এখনও আমি হাঁটি, সবাই সঙ্গে ঘুরে বেড়াই, বাজার যাই, সেন্ট জেমসের পাশ দিয়ে, আলিমুদ্দিনের ভেতর দিয়ে ওইখান দিয়ে হাঁটতে যাই। তো আর আমার বেশ দিব্যি লাগে। ফেরার পথে ওই নিউ মার্কেট থেকে একটু বাজার করে হেঁটে আসি, পার্ক সার্কাসে গিয়ে একটু বেগবাগান হয়ে পার্ক সার্কাসে একটু বাজার টাজার করে আমি নিয়ে আসি। হ্যাঁ, একটা পয়েন্টে একটা প্রবলেম হয় যে লোকজন একটু প্রবলেম করে, কিন্তু আমি দেখেছি ঠিক আছে, আমি গাড়িটা তাহলে জিমিস কিচেনের কাছে রাখলাম, ওইটুকু হেঁটে বুঝলাম ভিড় হয়ে যাচ্ছে, তখন আমি গাড়িতে উঠে পড়লাম এইভাবে। কিন্তু আমি কিছুতেই জাস্ট মানে রাস্তায় না বেরিয়ে, পাড়ায় না কথা বলে আমি পারি না, ইট ইজ ইম্পসিবল ফর মি। মানে আমার এই পাড়ার যারা বয়স্ক লোক রয়েছে, এখনও বেঁচে আছে, আমি বেরোলেই বাবু কিরে শোন না, আমি অবভিয়াসলি তাদের সঙ্গে সেইভাবেই যাব। তারা কি অঞ্জন দত্ত বলে দেখবে আমাকে? দেখবে না। আমি তাদের সঙ্গে সেভাবেই রিলেট করি। কিন্তু পাড়ার আমার অনুষ্ঠানে যারা যখন হয়, পুজোর অনুষ্ঠানে, তারা আমায় বলে না আপনি এসে গান করুন।
তারা রাত্রিবেলা ডিস্কো আলো জ্বালিয়ে তারা যদি আমার কাছে আসে, আচ্ছা একটু একে এনে দিতে পারবেন, একটু ওকে এনে দিতে পারবেন, তাদের ফেভারিট। আমি তো ওদের, আমার গানটা তো অতটা হ্যাঁ, রঞ্জনা ঠিক আছে, মাইকে সেটা বাজছে, রঞ্জনা বাজছে, বেলাবুস বাজছে, মেরিয়ান বাজছে, সবই বাজছে, কিন্তু সারাত্রি ধরে অনুষ্ঠান, তখন কিন্তু যদি বাবুদাকে বলে বা অঞ্জন দত্তকে বলে যদি মিস জোজোকে আনা যায় তাহলে জমে যাবে আর কি। আমি আমার জোজোকে ফোন করে, জো বেনে পুকুরে একটা অনুষ্ঠান করে দাও, কত টাকা দেওয়া, কত টাকা দেবে, আমি এটাই করছি। আবার যখন যাদবপুর ইউনিভার্সিটি যাচ্ছি তখন সেটা তো অন্য, সেখানে 6,000 ছেলেরা আমাকেই চায় এখনও, কিন্তু আমার পাড়ার লোক, আমি কখনো আমি বলছি আচ্ছা আমি গান করলে কিনা হয় না, আমাকে পয়সা দিই, না না ঠিক আছে তুমি দুটো করে দেবে, ওই তুমি বেলাবসটা করে দেবে, ওইটা করে দিও, একটা গান আমি করবো না, মানে এই মজাটা কিন্তু এখনও আমার পাড়ায় আছে। দে ট্রিট মি অ্যাজ এ নর্মাল, এবং আমিও নর্মাল হয়ে থাকি তাদের সঙ্গে। এই কলকাতা শহরটা তো মানে যেরকম আপনি বললেন আপনার নিজের পাড়া, এছাড়া তো দার্জিলিংটার সঙ্গে তো আপনার একটা অদ্ভুত রোমান্টিকতা আছে মিশে, অদ্ভুত কিশোর থেকে যৌবনে পদার্পণ করার ওই সময়টা দার্জিলিংয়ে আপনার কেটেছে। কলকাতা এবং দার্জিলিং এই দুটো রিলেট করতে পারেন? আমার না কলকাতায় খুব অসুবিধা হয়েছিল প্রথমে, যখন আমি প্রথম কলকাতায় এলাম তখন আমার বয়স হবে 16, 1970। আমি শহরটা নিতে পারছি না, কারণ 12 বছর আমি ওইখানে একটা সাহেবি ঠান্ডা জায়গায় বড় হয়েছি, বাংলা প্রায় ভুলেই গেছি, ফেল করেছি আমার বাংলায়, কোনোভাবে পাস টাস করে এসেছি এখানে, আমি না নিতে পারছিলাম। সো আমার একটা ট্রমাটিক সময় গেছিলো। আর সেই সময় বাবার ব্যবসাও পড়ে গিয়েছিল, আমাদের সংসারটাও সেই রকম, অতটা বড় লোকই আনাটা চলে গেল, রোজগার খুব কম। সো সকালবেলা উঠে ওই ডিম হ্যাম এসব পাওয়া যাচ্ছে না, পাউরুটি দুধ খেয়ে কাটিয়ে দাও, কলা একটা হতেও পারে না হতেও পারে। আমার শহরটা এরকম, আমি এত গরিব, বা আমি এইটা মেনে নিতে ভাই আমার সময় লেগেছিল, সত্যি কথা বলছি। কিন্তু যখন আস্তে 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 আমি মেনে নিলাম, বুঝলাম যে এটাই তো জায়গা, তখন কিন্তু আমার আর কোনো অসুবিধা হয় না। দার্জিলিং ডেফিনেটলি স্পেশাল, দুটোর মিল আছে একটা, সেটা হচ্ছে মানুষের মধ্যে। সাধারণ মানুষ কলকাতার এখনও বড্ড ভালো, আমি কিন্তু সাধারণ মানুষের কথা বলছি। সাধারণ মানুষ একটা বাস স্টপে যদি গিয়ে কিছুক্ষণ দাঁড়ানো যায়, আমি নিজেও অনেক সময় বৃষ্টিতে টাক করে আড়ে যাওয়ার পরে দাঁড়িয়ে পড়েছি, বৃষ্টির মধ্যে আমি ঢুকে গেছি। নর্মালি কথা হচ্ছে এত ভালো মানুষগুলো, চিত্তর আপনি তো অনিন্দত্ত, হ্যাঁ ঠিক আছে শুনুন, আপনি তাহলে কি তেলে ভাজার দোকানে, এত সাধারণ মানুষ এত ভালো। দার্জিলিংয়ের সাধারণ মানুষ এত ঝামেলার মধ্যেও বেসিক্যালি বড্ড ভালো, তারা বড্ড ভালো। সে ড্রাইভার হোক, হোটেলের ওয়েটার হোক, সে মালিক হোক, যাই হোক, স্কুল টিচার হোক, বড্ড ভালো মানুষ, ভালো জায়গার তো অবভিয়াসলি একটা অন্য মজা আছে। আপনারা ইতিমধ্যেই জানেন মার্ডার ইন হিলস, অঞ্জনদার পরবর্তী থ্রিলার, পুরো প্লটটাই কিন্তু দার্জিলিং। অঞ্জনদা, আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসতে চাই। দার্জিলিংকে আপনি চেনালেন প্রেমের শহর, দার্জিলিংকে আপনি চেনালেন জীবনের বোধের শহর, থ্রিলার দার্জিলিংয়ে, এই কনসেপ্টটা কোথা দিল যে দার্জিলিংয়ের মধ্যেও একটা থ্রিলার হতে পারে? এটা কি পূর্ব পরিকল্পিত, বা এই ভাবনাটা কোথা থেকে এলো আপনার? হ্যাঁ, যখন আমি প্রথম ঠিক করলাম ওয়েব সিরিজ করবো, ওয়েব সিরিজ করার কারণটা কি সেটা পরে আলোচনা করা যাবে, যখন ঠিক করলাম করব, তখন আমার মনে হয় এমন একটা জায়গায় করা যাক যেটা কলকাতা নয়, আর গল্পটাও এমন কলকাতা হলে চলবে না। মানে এটা কলকাতায় এই প্রবলেমটা, যে গল্পের প্রবলেম, কলকাতা অনেকগুলো থানা আছে, কলকাতা অনেক কিছু তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক হাসপাতাল, অনেক কিছু, মানে একটা থানা, একটা মেন থানা, একটা সাবসিডারি ঘুমের থানা, টাইম লাগছে পৌঁছতে খবর এখান থেকে ওখানে, একটা সার্টেন একটা জায়গা দরকার যেটা একটু কলকাতা থেকে দূরে, লজিক্যালি প্রবলেম হয়ে যাবে গল্পের। সেই জন্য একটা আরও সুন্দর, আমার মনে হলো যে ইন্টারেস্টিং হয় যে একটা সাসপেন্স থ্রিলার যেখানে খুনোখুনি হচ্ছে, সেটা যদি একটা ট্যুরিস্ট লোকেশনে হয়, যে লোকেশনটা সবাই বেড়াতে যায় সেখানে যদি হয়, কিন্তু সেই ট্যুরিস্ট লোকেশনে বেড়াতে গিয়ে হচ্ছে না, সেইখানকার ফ্যামিলি বা সেইখানকার যারা থাকে তাদের নিয়ে হচ্ছে। মানে বাঙালি বসতি আছে,
কিন্তু সেটা একটা ট্যুরিস্ট লোকেশন। এখন সে শিমুলতলা হতে পারত, বোলপুর হতে পারত, পুরী হতে পারত। পুরীতে বাঙালির অসম্ভব বসবাস আছে। উড়িষ্যা হলেও আমি বলছি শিমুলতলা সুন্দর বাঙালির বসবাস আছে, ট্যুরিস্ট স্পট। বোলপুর হতে পারে, ট্যুরিস্ট স্পট, বাঙালির বসবাস আছে। কিন্তু আমার মনে হয় দার্জিলিংটা হলে খুব ইন্টারেস্টিং হয়, কারণ দার্জিলিং দেখতে অত সুন্দর আর আমার চেনা, আমি একদম জানি, এবং দার্জিলিংয়ের বাঙালি বসতিটাকে আমি ভীষণ ভালো চিনি। সো এই মার্ডার ইন দ্য হিলসে যে দার্জিলিংটা দেখবেন আপনারা, সেটা কিন্তু তথাকথিত ট্যুরিস্ট দার্জিলিং নয়। আমার কোনো চরিত্র কিন্তু ট্যুরিস্ট নয়। তারা দার্জিলিংয়ের ডাক্তার, দার্জিলিংয়ের পুলিশ, দার্জিলিংয়ের টিচার, দার্জিলিংয়ে বসে লেখে, সবাই বাঙালি, মানে এসপি ডিএসপি বাঙালি, ব্যাংক ম্যানেজারও বাঙালি, LIC ম্যানেজারও বাঙালি, আমার ফুটবলার যে সেও বাঙালি। তো এই যে শ্যাম থাপা বাঙালি, তাই না? সো এই যে চরিত্রগুলোকে, এগুলো ভীষণ চেনা আমার। এই সো এই ওই ট্যুরিস্টিক দার্জিলিংয়ের পেছনে রেগুলারলি যে বাঙালি সমাজটা ঘুরছে, সেইটাকে নিয়ে গল্প। সো একটু অন্য চেহারা দার্জিলিংয়ের আছে। মানে দার্জিলিংটা তো শুধু অন্য নয়, এখানে অঞ্জন দত্ত একটা অন্য রূপে নিজেকে আবিষ্কার করতে চাইছে। একটা থ্রিলার, আপনি এর আগে অনেক থ্রিলার করেছেন, আপনি জয় বাবা রুদ্রনাথ করেছেন, ব্যোমকেশ তো অবশ্যই করেছেন, বাট এই থ্রিলারটা অন্যদের থেকে আলাদা কেন? এটা তো আপনারও একটা পরীক্ষা নিরীক্ষার জায়গা। আমার মনে হয়েছে যে থ্রিলার আমার খুব পছন্দের জিনিস। আমি নিজে থ্রিলার প্রচণ্ড পড়েছি। আমি একটা চরিত্রও তৈরি করেছিলাম রুদ্রসেন বলে, রুদ্রসেনের ডায়েরি। সব্যসাচী খুব নাম করেছিল সেটা করে, খুব পপুলার হয়েছিল দূরদর্শনে, তারপর আবার ETV-তে। তারপর আমি অজস্র এমনি ডিটেকটিভ, প্রচুর আমেরিকান ডিটেকটিভ গল্প, ইংলিশ ডিটেকটিভ গল্প, বাংলার সঙ্গে আমার যোগাযোগ বাংলা ডিটেকটিভ গল্প পড়ে। তারপর আমি ব্যোমকেশকে নিয়ে এলাম, মানে যে সময় কেউ ব্যোমকেশকে নিয়ে ভাবছে না, আমি 5টা গল্পের রাইট নিয়ে পরপর করব বলে ব্যোমকেশ। তো আমার থ্রিলার করার প্রতি একটা ইন্টারেস্ট সারাক্ষণই ছিল। তো ওয়েব সিরিজ হিসেবে প্রথম যখন আমি করছি, আমি তখন সাসপেন্স থ্রিলার নিলাম। কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে, এখানে কোনো গোয়েন্দা নেই, কোনো গোয়েন্দা আমি তৈরি করিনি। এখানে যে খুঁজে বার করছে সে প্রাইভেট আই নয়, মানে একটা পেশাগত গোয়েন্দা একটা তার নেই। সে একটা তার নিজের জায়গা থেকে কাজের সূত্রে সে এই জিনিসটা খুঁজে বার করার চেষ্টা করছে, কে খুন করেছে, আর অন্যরাও নানাভাবে চেষ্টা করছে। এবং এটা খুব টিপিক্যাল, এত মানে চতুর্দিকে ওয়েব সিরিজে এত বেশি ভায়োলেন্স হচ্ছে, এত খুনি মারামারি রক্তারক্তি। আমার মনে হচ্ছে থ্রিলারও করবো, কিন্তু অতটা রক্তারক্তি নয়, সেটা মিস্ট্রি থ্রিলার। একটা খুন কি দুটো খুন কি তিনটে খুন, কিন্তু তার মধ্যে এর ওপর সাসপেক্ট, ওর ওপর সাসপেক্ট, এর ওপরে এর সঙ্গে ওর কী সম্পর্ক, এইসব মারামারি দৌড়ি দুম দাম গুলি চালানো। এইটার থেকে বেরিয়ে গিয়ে যদি জমিয়ে একটা গল্প বলা যায়, অবভিয়াসলি সেখানে চেস আছে, খাদের মধ্যে দিয়ে দৌড়োদৌড়ি আছে, গোলাগুলি আছে, অনেক কিছু আছে, খাত থেকে গাড়ি ফেলে দেওয়া আছে, অনেক ল্যাভিশ স্কেল, অনেক অ্যাকশন করতে হয়েছে আমাদের, মানে শক্ত দার্জিলিংয়ে, কিন্তু দার্জিলিং বলে পেরেছিলাম সম্ভব। তো কিন্তু গলি ঘুপচির মধ্যে দিয়ে চেস আছে, এ আছে, কিন্তু বেসিক গল্পটার মধ্যে সম্পর্কের গল্পটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। থ্রিলারের মজাটাই হচ্ছে সবাই টেন্স হয়ে আছে, তুমি জানতে চাইবে, সবাই জানতে চাইবে খুনি কে, কিন্তু সবাই এই চরিত্রগুলোর প্রেমে পড়ে যাবে। চরিত্রগুলোকে, একটা ওয়েব সিরিজ দাঁড়ায় যখনই চরিত্রগুলোকে আমার ভালো লাগে, এই চরিত্রকে দেখার জন্য আমি দেখছি। হ্যাঁ, আমি জানতে চাইছি কে খুনি, লাস্ট এপিসোডটা টুক করে দেখে নিলেই তো হয়। এবং আরেকটা বিষয়, এই যে ট্রেলার প্রায় 2.5-3 লক্ষ মানুষ দেখেছেন, এটা খুব ডিজিটালি একটা খুব ভালো রেসপন্স, কিন্তু ট্রেলারটার মধ্যে একটা পাশ্চাত্য একটা ছাপ আছে, কোথাও একটা অগাস্ট ক্রিস্টির একটা অনুপ্রেরণা কি এই ট্রেলারটার মধ্যে আছেন? মানে বিভিন্ন দর্শক বিভিন্নভাবে জানতে চাইছেন, আপনার অনুপ্রেরণা কি এই ট্রেলারটা আছে, না এটা একদম আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে বানানো, আপনি যেভাবে দেখতে চেয়েছেন? দেখো, যে কোনো মার্ডার মিস্ট্রি, বড় মার্ডার মিস্ট্রির সঙ্গে মিল থাকবে। শরদিন্দুর গল্প সঙ্গে অনেক গল্পের প্লটের সঙ্গে আগাথা ক্রিস্টির গল্পের মিল আছে। হ্যাঁ, ABC মার্ডার্স যদি কেউ পড়ে থাকে, তাহলে কোথাও গিয়ে মনে হবে এটা কি সজারুর কাঁটা, মানে যাকে মারতে চাইছে সে কিন্তু অ্যাকচুয়ালি একটা লোক, কিন্তু তাকেই মারতে চাইছি আমি মারতে চাইছি ধরো তোমাকে, কিন্তু তাহলে আমি ধরা পড়ে যাব।
তাই আমি ওকে মারলাম, সবাই ডটে গেল, ও আচ্ছা একটা সিরিয়াল কিলার ঢুকেছে। দিয়ে 5 নম্বর আমি তোমাকে মারলাম, দিয়ে আবার একটা ভিকিরিকে মেরে দিলাম। সো দেয়ার বাই লোকে সিরিয়াল কিলারকে খুঁজছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যক্তিগত খুন হচ্ছে এর ভেতরে। এই যে প্লটটা, এটা তো এসছে এবিসি মার্ডার্স থেকে, যে এ নামক একটা লোক মরলো, তারপরে বি নামক একটা লোক মরলো, তারপর সি নামক একটা লোক মরলো, তারপর ডি নামক একটা লোক মরলো, ডনাল্ড মরলো। তো লোকে ভাবছে এবার এফ মরবে। এইভাবে খুঁজতে হঠাৎ এস মারা যায়। তখনই পয়রো ধরে নেয় যে না, এস ছিল আসল খুঁড়ে। আমরা ওই বোকা সিরিয়াল খোলা খুঁজি, মানে আর সে কেন মারা যায়, যে এস চলে যাচ্ছে। সো ভেবেছিল যে এক এ বি সি ডি ই এফ জি এইচ করতে অনেকগুলোকে মেরে তারপর এসকে মেরে দিয়ে আবার টিতে চলে যাব। কিন্তু ঝামেলায় পড়ে যখন এসকে মেরে দেয়, এস দিয়ে যার নামের শুরু, তখন কিন্তু ডিটেকটিভ ধরে ফেলে, ও আচ্ছা। সো অনেক গল্পর সঙ্গে আগাথা ক্রিস্টি ঢুকে থাকবেই, আগাথা ক্রিস্টিও ঢুকে থাকবে, হ্যাডলি চেসও ঢুকে থাকবে। এর গল্পের সঙ্গে ওর গল্প, চিত্রচোরের সঙ্গে দার্জিলিং জমজমাট, সত্যজিৎ রায়ের অসম্ভব মিল ছবি দেখে বুঝতে পারে। তো এইগুলো থাকবে, কিন্তু গল্পটা সেরকম নয়, মানে মেজাজটা সেরকম, কিন্তু একেবারেই সেরকম নয়, মানে সেটা নয়। আপনি তো মানে বিগ স্ক্রিনে কাজ করেছেন এতদিনে, আপনি নাটক করেছেন, সবটাই বড় স্ক্রিনে। ওয়েব সিরিজে অঞ্জন দত্ত, এটাতে নিজেকেও একটা কোথাও গিয়ে একটা ভাঙাচোরার খেলা খেলতে হয়েছে, এবং ওয়েব সিরিজে স্ক্রিপ্ট লেখার জন্য কী কী সমস্যা বলবো না, কী চ্যালেঞ্জ আপনাকে নিতে হয়েছিল? একটা কথা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমার ওয়েব সিরিজে ইন্টারেস্ট হলো কেন। কোভিড-19 সিনেমা হল চলছে না, ওয়েব সিরিজ আমার অনেক দিন ধরেই ইন্টারেস্ট। এটা একটা নতুন জিনিস, এটা সিনেমা নয়, এটা একটা নতুন। আমার সবসময় নতুন জিনিস করতে ইচ্ছে করে, নতুন কিছু এলে ইচ্ছে করে করতে। যদিও আমি সেলুলয়েড যুগের লোক, আমি তো ডিজিটালি সিনেমা করছি এখন, যদি আমি অনেক দিন লেগেছে আমার ডিজিটালি সিনেমা করতে, কিন্তু আমাকে সময়ের সঙ্গে বদলাতে হবে। এটা নতুন সিরিয়াল যখন এলো তখন সিরিয়ালও করেছি, কিন্তু সেটা মেগা সিরিয়াল নয়। সো ওয়েব সিরিজও করতে এসছি আমি, বিকজ দিস ইজ এ নিউ থিং। ইটস দেখছে লোকে, বাড়ি টেলিফোনে দেখছে, পুরোটা ল্যাপটপে দেখছে, 4 ঘন্টা ধরে দেখছে, 8 ঘন্টা। আমি নিজেই বসে বসে টিভিতে পুরো টানা 8 ঘন্টা, মাঝখানে একটু খাচ্ছি, এ করছি তা করছি, 8 ঘন্টা পুরো সিজনটা দেখতে পাচ্ছি। তো এর একটা অন্য মজা আছে। তার জন্য প্রাথমিকভাবে যেটা প্রয়োজন আমার মনে হলো, সেটা হচ্ছে লেখক, কে ডিরেক্টর ইম্পর্টেন্ট নয়। মানে সিরিজে লেখক যে কনসিভ করছে, যে কনসেপ্ট, মানে মানি হাইস্টে কে ডিরেকশন দিয়েছে কেউ বলতে পারবে না, মানে চট করে বলতে পারবে না। কিন্তু সবাই জানে অ্যালেক্সা পিনা হচ্ছে পুরো জিনিসটা করছে। সো গিডিয়ন র্যাফ তো ডিরেকশন দিচ্ছে না, লেজলি লিঙ্কলেট ডিরেকশন দিচ্ছে হোমল্যান্ডের, কিন্তু গিডিয়ন র্যাফ, বারবারা হল, ওদের নামটাই প্রথম আসছে, যে তৈরি করছে, যে লেখক, সে ইম্পর্টেন্ট। সো আমার লেখক সত্তাটা নিয়ে আমি আসতে চেয়েছিলাম, যে আমার মনে হচ্ছে যে লেখার লোক দরকার, ফিল্ম মেকার দিয়ে হবে লেখার। আমি ডিরেকশন দিতে চাইও নি, আমি লিখবো, স্ক্রিপ্ট লিখবো, কাস্টিং করবো, করবো তা করবো, পুরো জিনিসটা পেছন থেকে আমি ক্রিয়েটিভলি প্রডিউস করবো। এই জন্য আমার নাম গেছে ক্রিয়েটেড বাই। কিন্তু তখন বোঝা গেল না, এই সব সিকোয়েন্স এই অঞ্জনদা ছাড়া ওখানে করতে পারবে না কেউ। অঞ্জন দত্তকে ও দার্জিলিংটা বোঝে, অন্যরা পারবে না অন্য ছেলেকে দিয়ে। আমি ভেবেছিলাম আমার কাউকে দিয়ে করাবো, তো সেকেন্ড সিজন হয়তো অন্য কেউ করতেই পারে। সেকেন্ড সিজনে যখন আমরা যাব, এখন ধরে নিয়েছে সবাই, অ্যাক্টার্সরাও ধরে নিয়েছে, সো তখন আমি ডিরেকশন দিতে এলাম। কিন্তু লেখক সত্তাটা খুব ইম্পর্টেন্ট, যে গুছিয়ে লিখতে হবে, চরিত্রগুলোকে ইন্টারেস্টিং করতে হবে। অবভিয়াসলি কে খুনি, আমি ব্যোমকেশের গল্প দেখতে যাচ্ছি, কে খুনি, একটা লোক খুনে, যে কে খুনি আমি জানতে, কিন্তু ব্যোমকেশ আর অজিতকে যদি ভালো না লাগে, তাহলে কে খুনিতে আমি ইন্টারেস্টেড নই। শার্লক হোমসকে আর ওয়াটসনের কেমিস্ট্রি বা হোয়াট এভার আমার যদি ভালো না লাগে, তাহলে আমার ইন্টারেস্ট নেই কে খুনি দেখতে। সো সিরিজের এইটাই মজা, দ্য ক্যারেক্টার্স হ্যাভ টু বি ইন্টারেস্টিং। ওই ক্যারেক্টারটাকে আমি দেখতে চাইছি, আমি ফিরে ফেলুদাকে দেখতে চাইছি, আমি ফিরে ওটাকে দেখতে চাইছি, ওই চরিত্রটাকে ইন্টারেস্টিং। সো আমার চরিত্রগুলোকে তৈরি করা আমার কাছে মোস্ট চ্যালেঞ্জিং মনে হয়েছিল, যে চরিত্রগুলো থাকবে মানুষের সঙ্গে, এবং ফার্স্ট সিজন হয়ে যাওয়ার পর মানুষ সব ওয়েট করে থাকবে যে সেকেন্ড সিজনে আবার কখন এরা আসবে, এবং কে মারা যাবে, কে বেঁচে থাকবে, কাকে কখন, সেটা ভেবে করতে হবে। মানে সিনেমার মতো একটা করে দিলাম, সিনেমার শক্ত, সিনেমার অন্য লজিক আছে, আবার সিরিজের অন্য লজিক। তো এইটাকে এক্সপিরিয়েন্স করার জন্য, এটাকে তৈরি করার জন্যই আমি প্রথম হইচইকে অ্যাপ্রোচ করেছিলাম অ্যাজ এ রাইটার, ক্রিয়েটিভ রাইটার, এবং আমি করতে চাইছিলাম। তারপরে কোভিড-19 হয়ে গেল, এবং অনেকেই সিরিজ করছে, কিন্তু এটা তো ভাবনা অনেক আগে,
এবং ফেলুদা বা ব্যোমকেশের নাম আপনি বললেন, এই দুটোর সাথে এটা হয়তো আলাদা, কারণ আমরা ব্যোমকেশ বা ফেলুদাটা পড়ে সিনেমাটা দেখতে যাই, আমরা জানি কে খুন করেছে বা কে অরিজিনাল কালপিট। সেখানে আপনার এখানে একজন ভিলেনকে ক্রিয়েট করতে হয়েছে, সেটাও তো একটা শক্ত চ্যালেঞ্জিং। এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স তো এটা আছে। হ্যাঁ, না সে তো আমি রুদ্রসেনও তৈরি করেছি গল্প। আমাকে তো আমায় থ্রিলার, দেখো থ্রিলার লিখতে গেলে তো একটা দখল থাকতে হবে থ্রিলারের ওপর। মানে যে খুনি সে তো খারাপ লোক না হতেও পারে, না আমি বলছি আর কি, সে খারাপ লোক না হতেও পারে, সে সব থেকে ভালো লোকটাই হতে পারে। তার একটা কারণ আছে খুন করার, খুনটা করার একটা ওটা, বা হয়তো সে খারাপ হয়ে যাচ্ছে কন্ট্রোল করতে পারছে না নিজেকে। সো এটা খুব ইন্টারেস্টিং, মানে এবং ওইটা তৈরি করাই তো মজার। ওইটা যে তৈরি করতে পারে না থ্রিলারটা খুব খারাপ হয়ে যায়। যে প্রথমে দেখে আচ্ছা এ করতে পারে, না, পাশের বাড়ির পটলাদা, তাকে দেখেই নি প্রথমে, আরে এ কি, আমি পড়বো না গল্প, ফেলে দেবো, আমি গল্পও পড়বো না। যখন আমি পড়ছি মনে হচ্ছে না এ করতে পারে, না এ করতে পারে, তারপর মনে হচ্ছে না এ করতে পারে, করে দেখা গেল যাকে প্রথম ভেবেছিলাম সেই, সেটা তো আমি জানতাম। এই মজাটা তৈরি না করতে পারলে, এটা লেখার ওপর দখল না থাকলে কিছুতেই হবে না, কিছুতেই কেউ পারবে না, কিছুতেই। এবং লেখার ওপর ধর কেউ ব্যোমকেশ করতে চাইছে, বা কেউ একটা কোনো বিখ্যাত গোয়েন্দা করতে চাইছে, তার ভেতর একটা লেখক সত্তা যদি না থাকে, তাহলে সে হুবহু গল্পটা ফলো করলেও হবে না। তার মধ্যে কিন্তু ওই সাসপেক্ট বা সন্দেহজনক লোকগুলোকে সুন্দর করে তৈরি করতে হবে। এবং আরেকটা বিষয়, ছবির যে কাস্টিং, এই ওয়েব সিরিজের কাস্টিং, অর্জুন চক্রবর্তী এবং রাজীব দা ছাড়া আপনি এর আগে হয়তো এদের সঙ্গে সে অর্থে কোনো কাজ করেননি। তো এই কাস্টিংয়ের জন্য কি আপনার আলাদা কোনো চিন্তাভাবনা ছিল, বা কোথাও একটা ছোটো পর্দায় বলে ছোটো পর্দার একদম বলতে গেলে ব্লকবাস্টার মুখগুলোকে কাস্ট করা, নাকি গল্পের প্রয়োজনে এদেরকে বেছে নেওয়া, এই জন্য আপনি ভেবেছিলেন? দেখো, তুমি যদি আমার প্রথম ছবি থেকে দেখো, তুমি বলছি প্লিজ কিছু মনে করো না, বং কানেকশনে কেউ পরিচিত ছিল না, কেউ কাউকে। রায়মা সেন, সুচিত্রা সেনের মেয়ে, একটু পরিচিতি আছে, ঋতুপর্ণ মুনমুন সেনের মেয়ে, সুচিত্রা সেনের নাতনি হিসেবে একটু পরিচিতি আছে রায়মা সেনের। কে সায়ন মুন্সি, কে পরমব্রত, কেউ কাউকে চেনে না, যে ওই যে ট্যাক্সি ড্রাইভারের পার্টটা করেছে তাকেও কেউ চেনে না। চলো লেটস গোতে একগাদা সিরিয়ালের লোককে ঢুকিয়ে দিলাম আমি, রুদ্রনীল, শাশ্বত, ঋত্বিক প্রথম, কেউ চেনে না। কনিনিকা সিনেমায় তারা পাঠ করে না, তারা ওই এক নম্বর মেজবাড়ি। এবং আমার প্রডিউসার বলেছিল টেলিভিশনের লোক দিন আপনি কী করছেন, এটা সিনেমার লোক দিন না, ম্যাডলি বাঙালি। তারপর তারা সিনেমাই করেনি কেউ। ম্যাডলি বাঙালি মানে বাচ্চা একদম নতুন তারা। রঞ্জনা, পার্নো প্রথম, কোথায় খুঁজে বার করে বম্বেতে একটা নিয়ে আয় তো সিরিয়াল করছিল। সো আই হ্যাভ অলওয়েজ, ব্যোমকেশ আমাকে কম বলা হয়েছে, ব্যোমকেশকে একটা নামি দামি লোককে নিতে, আমি না, এই লম্বা ছেলেটাকে নিয়ে আমি করব, কিছুতেই আমি করব না। আমি কোনো স্টার নেব না, আমি কোনো পার্সোনা নেব না, আমি আবিরকেই নিয়ে করব, আবিরকে নিয়ে আমি করব। কোনো নাম নেই তখন, আবির সময় বলে একটা কি টেলিভিশন সিরিয়াল করছিল, কিন্তু ব্যোমকেশ করেও নাম করলো। সো আমি সব সময় নতুনদের নিয়ে কাজ করেছি, সব সময়। সে সৌমিত্রদার নাতি রণদীপই হোক, দত্তবাসের দত্ততে যেই হোক, আমি সব সময় নতুনদের প্রেফার করেছি। অনির্বাণকে অনেকটা দারুণ বড় চরিত্র দিয়ে দেওয়া, সুপ্রভাতকে নিয়ে এসে, এই যে আমি পরের পর সুপ্রভাতের সঙ্গে কাজ করে যাচ্ছি, আই এম ট্রাইং টু সে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ এ গুড অ্যাক্টর। অর্জুনের সঙ্গে কাজ করছি বিকজ অর্জুন ইজ এ গুড অ্যাক্টর, এবং একই রকম রোল দিচ্ছি না, নানান রকম চরিত্র তাকে আমি দিচ্ছি। সো আমার মনে হয়েছে দ্যাট আমার কিন্তু সব সময়, আমি তারকাদের নিয়ে খুব একটা কাজ করতে ইন্টারেস্টেড নই, তার কারণ আমি নিজে তারকা পছন্দ করি না বা নিজে তারকা হতে চাইনি। তারকার প্রবলেম নিশ্চয়ই আছে, কিন্তু অ্যাক্টার্সদেরও প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিতে। শুধু অমিতাভ বচ্চনকে নিলে হবে না, নাসিরুদ্দিনকেও চাই আমার ইন্ডাস্ট্রিতে, দুটোই থাকবে। সো আমার ইন্ডাস্ট্রিতে অ্যাক্টার্সদের আমি বেশি প্রাধান্য দিই এবং স্টারসদের থেকে। আপনি স্টার্সদের কথা বলছেন, এই ওয়েব সিরিজেও তো স্টার্স তো আপনি, আপনার এন্ট্রি স্টার, আপনার ক্যারেক্টার স্টার। এটা কোথাও গিয়ে আপনি নিজে আপনার বহু পরিচালিত সিনেমা বা ওয়েব সিরিজে অভিনয় করেন, কোথাও কি আর ইন্ডাস্ট্রিকে দেখানো যে আমাকে অভিনয়ের সুযোগটা অন্য কেউ দিল না, বাট আমি অন্যকে 10 গোল দিতে পারি অভিনয় সত্ত্বায়? না, এইরকম কোনো যে দিনে কেউ করে না।
না না, আমি কখনো এটা করিনি। এটাও তো আমি অমায়িকভাবে বলছেন, বাট এটা তো বাস্তব যে সৃজিত ছাড়া সে অর্থে অভিনেতা অঞ্জন দত্তকে কেউ ব্যবহার করলো না। এটা তো ঘটনা, আমি তো অভিনেতা হতেই চেয়েছিলাম, সৌমিত্রদার পরে একটা স্টেপ ওপরে উঠবো। আমি তো জনপ্রিয় কাজ করেছি, আমি তো আর আর্ট ফিল্মের কানে যাওয়ার জন্য অভিনয় করতে আসিনি, আমি মেইন স্ট্রিম ছবিতে অভিনয় করতে এসেছি। কিন্তু 80 দশকের মেইন স্ট্রিম ছবির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারিনি। বাবা কেন চাকরের সঙ্গে আমি নিজেকে মেলাতে পারিনি। বাংলাদেশি খুব খুব কমার্শিয়াল, খুব নিচু মাপের নিচু রুচির সিনেমাগুলোকে এখানে তখন রিমেক করা হচ্ছে, আমার ভালো লাগেনি। আমি বাধ্য হয়ে, আমাকে মৃণাল সেন নিয়েছেন, বুদ্ধদেব দাশগুপ্ত নিয়েছেন, নবেন্দুদা নিয়েছেন, অপর্ণা সেন, এই গণ্ডিতে পড়ে থাকতে হয়েছে। কারণ মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রির সঙ্গে মেলাতে পারছি না আমি নিজেকে। অথচ আমার ঠিক সিনিয়র, একটু সিনিয়র যারা আমার থেকে 10 বছরের বড়, নাসির, ওমজি, শাবানা, পঙ্কজ কাপুর, এরা কিন্তু মেইন স্ট্রিমে জায়গা পেয়ে যাচ্ছে। বম্বের মেইন স্ট্রিমে কিন্তু এরা আস্তে আস্তে ঢুকে পড়ছে, হয়তো ভিলেন, হয়তো একটা অন্যরকম চরিত্রে ঢুকে যাচ্ছে, হয়তো রোম্যান্টিক রোলটা করছে না। তো আমিও ভেবেছিলাম যে হয়তো সেরকম একটা পরিবেশ হবে, সেটা হলো না। আমি তখন গান করতে গেলাম, গান সাকসেসফুল হয়ে গেল। আমি তো গানটা একটা হবি হিসেবে করতে গেছিলাম, তারপর আমি ডিরেকশন দিতে এলাম। তারপরে ইন্ডাস্ট্রিতে যখন বুদ্ধিমান লোকেরা এলো, একটু অন্যরকম ছবি আরম্ভ হলো, তারা প্রতিম দাশগুপ্ত মনে করলো যে না, অঞ্জন দত্ত ভালো অভিনেতা, সৃজিত মুখার্জি মনে করলো অঞ্জন দত্ত ভালো অভিনেতা। কিন্তু সেই অভিনেতা তো বয়স 60 বছর হয়ে গেছে, সে আর নিজেকে অভিনয় কী প্রমাণ করবে? কিছু করার নেই। আমি করছি, বিকজ আমি করছি সৃজিতের সঙ্গে ছবি, সৃজিত আমাকে চাইছে বলে। কিন্তু আর আমার কিছু অভিনেতা হিসেবে নতুন কিছু দেবার ইজ মুশকিল। অফকোর্স, তাহলে কি বাবার রোল হবে না, দাদা ঠাকুর হবে না? আরোগ্য নিকেতনের বাবাটা তো বিশাল ভালো ইম্পর্ট্যান্ট একটা চরিত্র, এই বয়স্ক চরিত্রও থাকবে। কিন্তু কোথাও গিয়ে যে ওই একটা অ্যাক্টর হিসেবে নিজেকে প্রমাণ করার ইচ্ছেটা আমার আর নেই। আমাকে যখন ভালো রোল আসে আমি করি, কিন্তু নিজের ছবিতে আমি সবসময় নিজেকে কাস্ট করি না। আমাকে দেখছি, আমার মনে হচ্ছে যে এই স্যান ব্যানার্জি চরিত্রটা এই বাচ্চাগুলোর সঙ্গে কে ধৃতিমান না কে, না বরুণচন্দ্র, ভিক্টর ব্যানার্জি। তারপরে মনে হলো না, আমার প্রডিউসার বলে আপনিই করুন, আপনার সঙ্গে যাচ্ছে এই বাচ্চাগুলো, একটা আপনি বাচ্চাদের সঙ্গে মিশে যেতে পারেন, ইট বি নাইস। সেই জন্যেই আমি করছি, সেই জন্যে আই এম অ্যাক্টিং ইন মাই ফিল্মস। রঞ্জনাতে আমার প্রডিউসার বলেছিল আপনি করুন, আপনি করুন, আপনি না করলে এটা হবে না, আপনি একটা বয়স্ক লোকে, আপনাকে ছাড়া এটা হবে না। তখন আমি বলেছিলাম তাহলে আমার যে বন্ধু, যে মেন্টার সুমন, কবির সুমন ছাড়া হবে? কবির সুমন কি অ্যাক্টার নাকি? কিন্তু তখন ওর নামও কবির সুমন নয়, স্ট্যানলি ওর নাম, মানে সিনেমাতে স্ট্যানলি, ওকে নিয়ে আসা হলো। সো অ্যান্ড দেন আই অ্যাক্টেড। কিন্তু আমি তো আর অবনী সেন নই, সারাক্ষণ কালো চশমা পরে মদ খাচ্ছি, কালো চশমা করছি কিন্তু মদ খাচ্ছি আর মেয়েদের ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ছি। আমি তো নই সেরকম, এমন একটা জেদি লোক নই যে আমি জায়গা ছাড়বো না। কিন্তু আমি সেই লোকটার পার্ট করছি যে জেদ ধরে বসে আছে, যে আস্তে আস্তে যে একটা জেনারেশনকে ছেড়ে দিল, নিজের আর এক তার ব্যাটনটা সে আরেকটা জেনারেশনকে দিয়ে দিল। তো সেই রকম মার্ডার ইন দ্য হিলস এই চরিত্রটা কে করতে পারে। ইনিশিয়ালি ভিক্টরটা মাথায় ঘুরছিল, কারণ ভিক্টর সত্যি এতে থাকে, মুসুরিতে থাকে, রিটায়ার্ড লাইফ লিড করে, পাহাড়ে থাকে। সো ভিক্টর মাথায় ঘুরছিল। তারপরে এত ছোট একটা পার্ট ভিক্টর করবে, ছোট যদিও নয়, ফিরে ফিরে আসছে লোকটা বারবার, কিন্তু ভিক্টরকে নিয়ে তো ছবিটা নয়। তখন আমি বললাম এইটা, আমি ভিক্টরকে যখনই বলেছি, ভিক্টর তখনই এসে আমার সঙ্গে কাজ করে দিয়েছে এবং ভেঙেছে নিজেকে, খেটেছে, সব ভেঙে দিয়েছে। বং কানেকশন ওইটুকু ছোট্ট রোল আমেরিকাতে গিয়ে ভিক্টর আমার জন্য করে দিয়েছে। তো আমার না, এটা উচিত না আমার ভিক্টরকে বলা। তখন ওরা ঠিক আমি করে দিচ্ছি। এইভাবে আমি নিজের ছবিতে আমি পারিনি, তাই দেখো আমি কিরম পারি করতে, দত্ত আছে দত্ত আমি দেখিয়ে দেবো, এটা আমি করিনি। আমার বাবার চরিত্রটা কে করতে পারে আমি অনেক ভেবেছি। এবং যখন ফাইনালি দীপঙ্করদের সঙ্গে কথা হচ্ছে, দীপঙ্কর দে বলে শোন, দাদুটা আমি করি, তুই বাবাটা কর। হবে না, এটা তুই কর, বাবাটা হবে না রে, দাদুটা আমাদের তো ইটস বেটার, তুই বাবাটা কর, নাহলে হবে না। আর আমিও দেখলাম সত্যি আমার বাবাকে আমি যেভাবে দেখেছি, যেরকম আমাদের সম্পর্ক ভালো ছিল না, জীবনের শেষ দিকে এসে ভীষণ একটা প্রেম হলো আমার আর বাবার মধ্যে। সেই দুঃখটা তো আমি ফুটিয়ে তুলতে পারবো বেশি, কারণ সেই দুঃখটা তো আমার বাবার দুঃখ, যে ছেলেকে যেরকম চাইলাম আমার ছেলে আমার মতন হলো না, এই দুঃখটা তো আমি বার করতে পারবো না অন্য কাউকে দিয়ে। এই জন্যই আমি করেছি, এইটাই
আই হ্যাভ ডান ইট, নট টু শো এনিবডি এনিথিং। তবে একটা কথা আমি বলতে পারি যে আমার প্রাইম টাইমে আমাকে যদি সেরকম সুযোগ দেওয়া হতো তাহলে আমি কিন্তু একটা ধাপে নিয়ে যেতে পারতাম, বা যে ধাপে এখন অ্যাক্টার্সরা নিয়ে যাচ্ছে তার থেকেও হয়তো, আমি জানি না, নাসিরকে যে সুযোগ দেওয়া হয়েছে, ইরফানকে যে সুযোগ দেওয়া হয়েছে, পঙ্কজ কাপুরকে যে সুযোগ দেওয়া হয়েছে, আমি কিন্তু নিয়ে যেতে পারতাম। আমি ভালো একটা দেবদাস করতে পারতাম, আমি একটা ভালো একটা এই কালপুরুষের যে চরিত্রটা, এটা আমি করতে পারতাম। এটা আমারই চরিত্র, অনিমেষ আমার চরিত্র, মানে আমি করতে পারার মতন চরিত্র। তো এই চরিত্রগুলো যদি আমায় দেওয়া হতো, চরিত্রহীন সতীশ আমায় দেওয়া হয়েছিল, আমি প্রাণ দিয়ে করে দিয়েছি। সত্যচারণ আমায় টেলিভিশনের জন্য দেওয়া হয়েছিল, আমি করে দিয়েছি। কিন্তু এরকম অনেক অজস্র সাহিত্যের চরিত্র আছে যেগুলো আমি করতে পারতাম সেই বয়সে, মানে ওই 35-40 বছর বয়সে যদি আমাকে দেওয়া হতো এরকম চরিত্র, আমি করতে পারতাম ভালো করে। এটা আমি জানি, ময়ূর বাগানের চরিত্রটা খুব ভালো করতাম। মানে আপনি প্রাইম টাইমের কথা বললেন, মানে যে সময় টেলিভিশনে বা টেলিফিল্ম চুটিয়ে করছেন প্রাপ্তবয়স্কদের জন্য, আমার বাবা, এই যে অঞ্জন অভিনয় তো দিচ্ছে না কেউ বলে আমি করে যাচ্ছি। অদ্ভুত তো, সৌমিত্রদাকে নিয়ে একটা করি, একে নিয়ে একটা করি, চূর্ণিকে নিয়ে করি, কৌশিককে নিয়ে এলাম, কৌশিক টুকে বড় একটা করি, বিকজ পার্ট তো কেউ দিচ্ছে না সেভাবে আমাকে। তো আমি ডিরেকশনই দিচ্ছি, তার মধ্যে নিজে একটা ছোট ছোট রোল করছি। কৌশিক গাঙ্গুলি এসেছিল ডিরেকশন দিতে, অভিনয় করতে, এত ভালো অভিনেতা, এই সব ছবিতে নিজেকে একটু ছোট্ট করে রাখে। দ্যাটস দ্য বিউটি। সৃজিত মুখার্জিও নিজের ছবিতে একটু থাকে। হ্যাঁ, সৃজিত কিন্তু বড় পাঠ করে না, সৃজিত বড় পাঠ করে না, সৃজিত ইজ নট ইন্টারেস্টেড বড় পাঠ করতে, ডিরেকশন দিতেই ইন্টারেস্টেড, সে করছে এবং ভালোই করছে। মানে কোথাও গিয়ে অঞ্জন দত্ত অভিনেতা হতে এসেছিল, ইন্ডাস্ট্রি পরিচালক বানিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু এটা ঘটনা, এবং তাতে আমার কোনো আক্ষেপ নেই। এক সময় খুব দুঃখ হয়েছে, সেই দুঃখটা আমি ভুলে গেছি, কারণ বর্ধমানের কনসার্ট থেকে নামছি, আমার জামা ছেড়ে দিচ্ছে লোকজন, এত ভালোবাসা অডিয়েন্স ভুলিয়ে দিয়েছে আমাকে, আমার ক্ষোভটা, আমার দুঃখটা, আমার কান্না, কেন আমায় কেউ দিচ্ছে না। এই সময়টা কি আমার যায়নি? নেশা করে চুপ করে বসে আছি যে কী হলো, কেন কেউ, আমি চাকরি করব না, তুই তো এই চাকরি করবো না, সবাইয়ের এই যন্ত্রণা, সবাইয়ের মধ্যে দিয়ে স্ট্রাগলটা যেতে হবে। আমি যখন নতুন অ্যাক্টার্সরা আসে তাদের সাথে কাজ করে, আমি বলি তোমায় স্ট্রাগল দিয়ে যেতে হবে। তুমি যদি ভাবো তোমার টুইটার ফ্যান ফলোয়িং দিয়ে আর 4টে পোজ মেরে তুমি নাম করে যাবে, হ্যাঁ কিছুদিনের জন্য তুমি করবে, 4 বছর পর ইউ আউট। একটা অ্যাক্টর কিন্তু মিনিমাম তার টাইম লিমিট হচ্ছে 40 to 50 ইয়ার্স। একটা গায়কের মিনিমাম টাইম লিমিট 50 ইয়ার্স। 50 বছর পরেও তার গানটা শুনতে হবে। বেলাবোস 25 বছর শুনেছে, আমি জানি না 30 বছর গিয়ে আর শুনবে কিনা, যদি 50 বছর পর লোকে শোনে বুঝবো হ্যাঁ এটা সত্যি একটা ভালো কাজ হয়েছে। সো দি অ্যাক্টার্স টাইম লিমিট, সো এখন আমি অভিনয় করছি বিকজ আই থিঙ্ক দ্যাট ওই শেষ লিমিটটাতে, কিন্তু সেই রকম ইন্টারেস্টিং রোল পেলে করবো। সেরকম ইন্টারেস্টিং রোল প্রতিম দিয়েছে আমাকে, দুটো একদম অন্যরকম রোল সৃজিত দিয়েছে, ডেফিনেটলি এরা দুজনই আমাকে দিয়েছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এরা দুজনই আমাকে ভালো দুটো 3টে চরিত্রের কাজ দিয়েছে। তো অপর্ণা সেন এখনও ছোটো ছোটো পার্ট হলে এই তুই করবে, তো করছি, কিন্তু আর সেরমভাবে তো কেউ দেয় না, কারণ সেই চরিত্রগুলো লিখতে হবে, তাদের তো সেই লেখাটা না যদি হয় তাহলে আমি যেরকম ছোটোদের নিয়ে লিখতাম, মানে ছোটোদের মানে ইউথদের নিয়ে লিখতে বেশি ইন্টারেস্টেড, আমার বুড়োদের নিয়ে লিখতে ইচ্ছে করে না, আমার ইচ্ছে করে না। যদিও বয়স্ক লোক আছে আমার ছবিতে, কিন্তু আমার ইচ্ছে করে না। তবে হ্যাঁ, আমার মার্ডার ইন দ্য হিলস এটা করতে করতে আমার মনে হয়েছে আইল ডু মোর ওয়েব সিরিজ, আরও ওয়েব সিরিজ করবো। তখন দেখা যাক আই মে হয়তো যদি একটা কনসেপ্ট তৈরি করা যায় যেখানে আমি একটা ইম্পর্টেন্ট চরিত্র হয়ে আসছি প্রায়, এবং অন্য একটা ডিরেক্টর সে যদি ডিরেক্ট করে তাহলে ভালো হয়। এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না, এটা আমার খুব ইচ্ছে করে। আমি যে একজন ডিরেক্ট করছে, আরেকজন স্ক্রিপ্ট লিখছে, আরেকজন অ্যাক্টিং করছে, এইটা হচ্ছে না ফিল্ম মেকারদের মধ্যে। ফিল্ম মেকার্স এই হ্যাঁ যোগাযোগ আছে, মানে আমার ছবি স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে আর একটা ডিরেক্টর, আমার স্ক্রিপ্টটা নিয়ে আর একটা ডিরেক্টর কাজ করছে। এই যে আদান প্রদান, সবাই আমরা সত্যজিৎ রায়, আমরাই লিখবো, আমরাই সিনেমা, আমরাই ডিরেকশন দেবো, আমরাই মিউজিক, এইটা তো হয় না। মানে এটা ইট কান্ট হ্যাপেন, বিকজ আমরা পপুলিস্ট, আমরা তো ওই অটিওর নয়, আমাদের তো ওই অতটা ক্ষমতা নেই সত্যজিৎ রায় হওয়ার মতন। তো সেই কারণে যদি
যারা লিখতে পারে, প্রতিম দাশগুপ্ত এত ভালো স্ক্রিপ্ট লেখে, প্রতিম দাস যদি আমাকে একটা স্ক্রিপ্ট দেয় আমি করতে পারি। আমি অনেক সময় ভেবেওছি, বলেওছি এক সময়, মৈনাক আমার কাছ থেকে একটা স্ক্রিপ্ট নিয়ে গেছিলো, মৈনাক ভৌমিক, অঞ্জনা তোমার স্ক্রিপ্টটা দাও তো। আর সত্যি তো এরা তো আমার অ্যাসিস্ট্যান্ট, শ্রীত আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, মৈনাক আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তো এরা আমার অ্যাসিস্ট্যান্ট। সো কিন্তু সেই ছবিটা করলো না, আমি জানি না, ইন্টারেস্টিং একটা ছবি, স্ক্রিপ্টটা নিয়ে গেছিলো। তো আমি এই ধরনের জিনিসে মানে আমার করতে ভালো লাগে। অ্যান্ড অবভিয়াসলি আমার নতুন নতুন অ্যাক্টার্সদের খুঁজে পেতে ভালো, আমার যেহেতু আমি অ্যাক্টিংটা প্রমাণ করতে পারিনি বলে আমি এই কে এটা দেখি, এই ছেলেটা কে, এই ছেলেটা ঋত্বিক না, এটা একে কিন্তু আবির, একটা চলো একটা করি, আবিরকে যদি দাঁড় করানো যায়, সুপ্রভাত চলো একটু যদি দাঁড় করানো যায়, এই প্যাশনটা আসছে নিজের না পারা থেকে। আমি পারিনি তাহলে একে দিয়ে করাই, এটা কিন্তু আসছে আমার। আই এম ট্রাইং টু, মানে নিজে না পেরে আরেকজনের থ্রু দিয়ে, যে খেলতে পারিনি ভালো কোচ হয় না, যে নিজে ফুটবলটা খেলতে পারেনি, ইজ আ ব্রিলিয়েন্ট কোচ। আপনি টুইটার এবং ডিজিটালের কথা বলছিলেন, এখানে আপনারও যদি আমি ফেসবুকটা দেখি, লাস্ট একটা পোস্ট আপনি করেছেন যে ফেসবুকের লাইক দিয়ে আমরা ফেসবুকের লাইকের পিছনে ছুটছি, কোথাও গিয়ে একটা কে বড় সেলিব্রিটি সেটা জাজ করে দিচ্ছে টুইটার বা ফেসবুকের লাইক, এরকমই সামথিং কিছু একটা লিখেছিলেন আপনি কোথাও গিয়ে। এই মার্ডার ইন দ্য হিলসের গানেই লিখেছি আমি, গানটা যদি ভালো হয়ে থাকে তাহলে ভালোবেসে শুনুন, লাইকস দিয়ে কখন, মানে গানটা আমি লিখিনি, গানটা নীল লিখেছে, সুন্দর মিষ্টি একটা গান, একটা ডিটেকটিভ গল্পের মধ্যে একটা মিষ্টি গান, হ্যাঁ, নিয়ে যাব তোকে, কি সুন্দর গানটা, বাট ইটস এ থ্রিলার। তো নীলই লিখেছে, ওই সুর দিয়েছে, আমি কিছু করিনি, আমি শুধু বলেছিলাম একটা মিষ্টি গান। আমি আর আমার প্রডিউসার বলেছিলাম, আমি আর ওইচইয়ের যিনি আমার প্রডিউসার বলেছে একটা মিষ্টি গান দাও, কী আছে থ্রিলার তো, কি সুইট রোম্যান্টিক সং চাই। মানে এই সুইট রোম্যান্টিক সং না আমার আর হচ্ছে না, আমি আর পাচ্ছি না লিখতে, আমি এখন ডার্ক হয়ে যাচ্ছে আমার গানগুলো। ধরুন নীল লেখো, আমি নীল লেখো, কী সুন্দর লিখে দিয়েছো। তো আমার সেখানে বলার কথা যে তোমাকে চাই তো লাইকস দিয়ে ফেমাস হয়নি, শুনে 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 একজন সোমাকে চাই শুনিস নি, তুতু ফেলে ডুবে মর, শোন আগে ওটা, তুই আলিবাবা শুনিস নি, তুই মিষ্টি থেকে, এইভাবে তো মানুষ একটা জিনিসকে নিয়ে গেছে। তো সেই ধারাটা ডিজিটাল মিডিয়া এসে ক্যানট চেঞ্জ ইট, সেটাকে পুশ করতে পারে অন্যভাবে, লেখালেখি হবে, এ হবে, কিন্তু অনেক লাইকস হলো, তারপর কেউ খুব একটা হারিয়ে গেল, এরকমও তো আমরা দেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি গানটা ধরেছে কিনা, অ্যাকচুয়ালি গানটা শুনে বা শুনছে, ওকে বলছে, আবার শুনছে, দুঃখ পেলে শুনছে, মন খারাপ হলে শুনছে, কোভিডে কোথাও যেতে পারছে না, মন খারাপ, গানটা চালিয়ে দেবো না, নিয়ে যাবো তোকে, কি সুন্দর লাগছে গানটা শুনতে। এইটাই বলতে চেয়েছি আমি, যে সেলিব্রিটি দিয়ে কি আর সিনেমা চলে? মানে সেলিব্রিটি দিয়ে, আমি তো মনে করি ভালো ডিরেক্টর কখনো সেলিব্রিটি হতে পারে না। অঞ্জনদা, আপনার অফিসিয়াল ইউটিউবে 10,000 সাবস্ক্রাইবার হয়নি, আপনি এটাকে কীভাবে দেখেন যে আজকে অঞ্জন দত্ত রাস্তায় হাঁটলে বোধহয় 10,000 লোক মানুষকে বাঁচতে শিখিয়েছে, সেখানে 10,000 সাবস্ক্রাইবার নেই আপনার চ্যানেলে, সেটা তো একটা আক্ষেপ আপনার থাকা উচিত না? একেবারেই না। আমার পেজে 1 লাখ লোক আছে, হ্যাঁ, আমার পেজ যদি তুমি যাও, ইটস 99K, 1 লাখ লোক। এই 1 লাখ লোক সারা পৃথিবী থেকে ঢুকেছে আমার পেজটাতে, প্রোফাইলে নয়, প্রোফাইলে কম, অজস্র ফ্যান পেজ আছে আমার, আছে অঞ্জন দত্ত ফ্যান ক্লাব আছে না, ফ্যান ক্লাবটা ভালো, ওটা কম লোক, কিন্তু অঞ্জন দত্ত মিউজিক ফ্রেন্ড অফ অঞ্জন দত্ত না কি এরা আছে, 10 লাখ, ননসেন্স ওখানে হচ্ছে। তো কি আমি ঢুকতে চাই না, কিন্তু আমি বলছি যে আমি এই যে 1 লাখ লোক আমার পেজে আছে না, এই 1 লাখ লোক হচ্ছে কমিটেড, তারা কমিটেড। আমার পেজে কোনো দিন কোনো অসভ্যতা হয় না, কোনো দিন ফিম এসব হয় না, আমার পেজে এটা হয় না। খারাপ লাগলে তারা অন্যভাবে লেখে, এটা অতটা ভালো হয়নি জানেন, অতটা মন ভরল না, আমি তখন উত্তর দিই সরি, ভুল হয়ে গেছে, কিন্তু এইভাবে কি দেখবেন এই জিনিসটা। সো আই অ্যাম নট লুকিং অ্যাট এ লার্জ, আমাকে কেউ কোনোদিন গুরু বলে ডাকেনি, গুরু কী করেছো, নেভার। হ্যাঁ, জামা টামা ছেড়ে দিই, কারণ নেশাগ্রস্ত হয়ে গেছে ছেলেগুলো, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দেওয়ার নেশাগ্রস্ত, মানে আই এম কামিং আউট রাউন্ড দ্য স্টেজ, আর পারছে না নিজেদের রাখতে।
কিন্তু যারা আমার জামা টামা ছিঁড়ে পাগল করে গিটার ভেঙে দেয়, মাথায় তুলে কোনো মতে আমার লাগছে, আবার গাড়ি তুলে দিল, পরের দিন সকালবেলায় কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসে আবার স্যার ঠিক আছে আমরা লেগেছে, দেখো ছুড়ে গেছে, চেঞ্জের ধরেছে, ছুড়ে গেছে, সরি 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 আর হবে না, কিছু মনে করবেন না, আর শুন না আপনি এখানে খেয়ে নিন, তারপরে এই আপনার গাড়ি এসে বিউটিফুল ইয়াং স্টুডেন্টস, আমার ভালো লাগে। সো ওই জিনিসটা আমাকে খুব অ্যাপিল করে, রেসপেক্ট। আমার সত্যি আমার ফ্যানেরা আমাকে সেলিব্রিটি হিসেবে দেখে না, আমাকে দূর থেকে কিছু মানুষ সেলিব্রিটি মানিয়েছে, কিন্তু সেলিব্রিটি হিসেবে দেখে না, রেসপেক্ট করে, ভালোবাসে। ভিড়ের মধ্যে গেলেও এই যে আমি হাঁটি, দুটো হতে পারে, আমি সাউথ সিটির মধ্যে দিয়ে হাঁটছি, সাউথ সিটি মলের মধ্যে দিয়ে হাঁটছি, কিছু লোক তাকাচ্ছে, কেউ এগিয়ে আসছে না, কেউ তাকাচ্ছে, একটা পয়েন্টে 4টে মেয়ে এসে আপনার সঙ্গে একটা সেলফি তুলবো, ব্যাখ্যা হতে পারে অন্যত কোনো জনপ্রিয়তা নেই, মবড হয়ে যাবে। কিন্তু আমি যখন অনুষ্ঠান করি, লেটস সে যাদবপুর ইউনিভার্সিটি বা ইভেন আমি সিটি কলেজ বা wherever, 10,000 লোকগুলো কোত্থেকে আসে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভিড়ে আক্রান্ত হয়ে গেছে এখনও। আমি একদিন, রূপম একদিন, রূপমের অডিয়েন্সেও আমার অডিয়েন্স, মানে এটা তো অদ্ভুত না। তারা আমাকে কাকু জেঠু বলছে, কাকু ফাটিয়ে দিতে হবে, কিন্তু কাকু ফাটিয়ে দিতে হবে। একসময় অঞ্জন দা বলতো, অঞ্জন দা দারুণ লাগছে, মন ভরে গেছে, আরেকবার গাইবেন, সেই অডিয়েন্সটা হতো কাকু, 3 দিন পরে জেঠু ফাটিয়ে, এইটা হচ্ছে। কিন্তু সো আই এম উইথ দ্য পিপল, কিন্তু আমার আচার ব্যবহার এমন একটা আছে যেখানে ওই জিনিসটা হচ্ছে না। সো ইন টার্মস অফ স্কেল আমার জনপ্রিয়তাটা পশ্চিমবাংলায় বসে বোঝা মুশকিল, পশ্চিমবাংলাতে বলে নেই আমার, সত্যি কিন্তু নেই, যে জন্য প্রিয়া সিনেমা ছবিগুলো অতটা চলে না, যেভাবে বং কানেকশন, ম্যাডলি বাঙালি, চলো লেটস গো, রঞ্জনা, ব্যোমকেশটা বলছি না, ব্যোমকেশটা ঠিক আছে বাদ দিচ্ছি, কিন্তু এই যেভাবে এই 4-5টা ছবি চলেছিল, এখন আমার ছবি সেভাবে প্রিয়া সিনেমা বা আইনক্সে চলে না। সাহেবের কাটলেট খুব অল্প লোক, তার কারণ কি, ছবিগুলো বাজে, এটা বলতে পারে কেউ, অঞ্জন দত্ত ফুরিয়ে গেছে বলতে পারে কেউ, কিন্তু জি টিভিতে যেদিন দেখানো হচ্ছে বা অ্যামাজনে দেখানো হচ্ছে, সারা পৃথিবীর লোক লিখছে, তার মানে কি, তার মানে আমার যারা শ্রোতা বা দর্শক তারা কিন্তু আর পশ্চিমবঙ্গে নেই, তারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে চলে গেছে ব্যাঙ্গালোরে, তারা কি করে আসবে আইনক্সে, বা নিউ ইয়র্কে আছে, বা নয়ডাতে আছে, দিল্লিতে আছে, তারা নেই। বাঙালি আমার যারা শ্রোতা বা দর্শক, আমার অনুষ্ঠানই তো যদি কোভিড না থাকে, যখন 7 দিন আমেরিকা, 12 দিন অস্ট্রেলিয়া, ওখানেই তো আমার অনুষ্ঠান, বাঙালির অনুষ্ঠান, বাঙালিরাই নিয়ে যাচ্ছে আমাকে ওইখানে, বাঙালিদের জন্য। আমি সাহেবদের জন্য যাচ্ছি না তো অস্ট্রেলিয়ায়, লন্ডনেও আমি সাহেবদের জন্য গান করতে যাচ্ছি না, কিন্তু বাঙালিদের জন্যই যাচ্ছি, বাঙালি ক্লাবের জন্য যাচ্ছি, ক্লাবের নামও প্রবাসী বাঙালি তারা। সো এই জিনিসটা আমার দর্শক ছড়িয়ে গেছে, ওয়েব আমার দর্শক। বাট অঞ্জন দা, এই ব্যাখ্যাটাকে এইভাবে আপনি করেছেন, গায়ক অঞ্জন দত্ত গ্রামের সুদূর প্রসারী একটা গ্রাম, যেখানে হয়তো আলো পৌঁছায়নি, সেখানে পৌঁছেছে। পরিচালক বা অভিনেতা অঞ্জন দত্ত এখনও ওই যেটা আপনি বলতে চাইছেন, কসমোপলিটন সিটির বাইরে বেরিয়ে পৌঁছায়নি, ওয়েবে আছে, কিন্তু গ্রামে তো ওয়েবটা হয়তো সে অর্থে নেই। এই ব্যাখ্যাটাকে এইভাবে হতে পারে অঞ্জন দা? গ্রামে আমার অডিয়েন্স নেই, এটা নিয়ে কোনো বক্তব্য নেই, এবং গানেও আমি বলবো একটা পয়েন্টের পর নেই। কিন্তু তুমি কিন্তু একটু বড় মফস্বলে এসো, তুমি জলপাইগুড়ি টাউন, আই স্টিল গেট অ্যান অডিয়েন্স, কিন্তু আরেকটু ভেতরে যদি আমাকে নিয়ে যাও, অডিয়েন্সটা ততটা নেই, কিন্তু সত্যিই নেই, সেই মজাটা সে পাবে না। সো আমি কিন্তু মাচা করিনি কোনোদিন, যে কারণে মাচা বলে যে জিনিস বস্তু আছে না, এটা আমি করিনি কখন। আই অলওয়েজ ক্যাম্পাস, সে খড়গপুর আইআইটি হোক, সে বর্ধমান মেডিকেল কলেজ হোক, সে নর্থ বেঙ্গল হোক, যাই হোক, ইটস এ ক্যাম্পাস অডিয়েন্স ভিড় করে এসছে আমায় দেখতে। কলকাতা শহরে হলে, রবীন্দ্র সদন ভিড় করে, মহাজ্যোতি সদন ভিড় করে, বা ব্যারাকপুরে হলে, সোদপুরের হলে, প্রত্যন্তর গ্রামে কিন্তু আমার অডিয়েন্স নেই, গানেও নেই, কোথাও নেই, ছবির নেই। ইটস নট, আমি তাদের
ছুঁতে পারিনি বা পারবো না, আমার সেই ক্ষমতা নেই। আমি যদি বলি যে আমি ছুঁতে পারিনি কারণ এই কারণ আছে, এই কারণ আছে, টিভি খারাপ হয়েছে, কি না, বাজে কথা, আমি কোনোদিন পারবো না, তারা আমাকে পছন্দই করবে না। তাদের রুচিবোধ আলাদা। তাদের রুচিবোধ কি খারাপ? অবভিয়াসলি না, কারণ আমি তাদের জন্য লিখছি না। তারা কালো সাহেবের মেয়ে স্কুল আর পালিয়ে, এটা তাদের কাছে ওয়ার্ক করবে না। কিন্তু একটু মফস্বল, যেখানে মফস্বল শহর, সেখানে ওয়ার্ক করে। এবং আপনার যে প্রতিটা দৃশ্য যদি বলেন কিছুটা তো মফস্বল কেন্দ্রিকই, মানে আপনি এই ওয়েব সিরিজে একটা সন্দীপটার সঙ্গে ঘনিষ্ঠ একটা মুহূর্ত আছে ওয়েব সিরিজ। এর আগে যদি আপনি ফাইনালি ভালোবাসা দেখেন, সেখানেও আছে। রঞ্জনা আমি আসবো না তো অবশ্যই আছে। তো কোথাও গিয়ে আপনিও হয়তো শহর কেন্দ্রিক দৃশ্যায়নটা করতে ভালোবাসেন, তাই কি? বা একদম, আমি একটা নাগরিক মানুষ, আমি নাগরিক সত্তা, আমার আরবান সত্তা, যেখানে একটা পুরুষ পুরুষকে ভালোবাসতেই পারে, যে জন্য অত অত ভালো লাগে লোকেদের। কেউ এই বাবা HIV পজিটিভটা কি বাজে রে, উল্টে বরং অন্য গল্পগুলো খারাপ বলে অনির্বাণার সুপ্রভাতের গল্পটাই সকলের ভালো লাগলো, এত ভালো লাগলো। সো আধুনিক মানুষদের আমি অ্যাপিল করছি, আমি আধুনিক জীবনযাপনকে অ্যাপিল করছি। একটা মেয়ে সিগারেট খায় আমার ছবিতে। এবারে এই যে আধুনিক জায়গাটা ইম্পর্ট্যান্ট, আমার নাগরিক সত্তা। আমি বানিয়ে বানিয়ে পদ্মা নদীর মাঝি আমি পারবো না করতে, সেটা গৌতম ঘোষ পারবে, সেই জীবনটা তার দেখা। আমি যদি পদ্মা নদীর মাঝি করতে আমি পারবো না, কিন্তু আমি যদি কালপুরুষ করতে দেওয়া হয় আমাকে, আমি পারবো। আমি নাগরিকটা, আমি ওটা ওই বুঝি ওটা। সেই জন্য দার্জিলিং এই চরিত্রগুলো বাঙালি, কিন্তু তাদের মধ্যে একটা কসমোপলিটন চেহারা আছে। তারা ওই নীল রঙের কলকাওয়ালা পাঞ্জাবি পরছে না, কারণ ওখানে কেউ পরবে না। একটা বাঙালি ওখানে কোটটাই পরেই যাবে, হ্যাঁ, কোট পরেই ঘুরবে। একটা ফুটবল টিচার ওখানে কিন্তু কোট পরবেই, কলকাতা একটা জ্যাকেট পরবে, ওখানে কোট পরবেই, তার নাম যাই হোক। একটা টিচার ওখানে ওইরকমভাবে জামা পরবে। সো ওইটা আমার সত্তা। আমি আমার সত্তা থেকে বেরিয়ে গিয়ে আমি কলকাতার, আমার আরবান শহরের গরিব মানুষদের কথা আমি কিছু কিছু লিখেছি, কারণ খুব কাছ থেকে দেখা তাদের আমার। কিন্তু আমি বানিয়ে বানিয়ে লিখতে পারবো না, বানিয়ে বানিয়ে দেখাতে পারবো না যে প্রত্যন্তর গ্রামের একটা গল্প আমি তৈরি করতে পারবো না। আমি ভাব জানি না, মরে যাবার আগে হয়তো একটা করতে পারি, জানি না, কিছু একটা চরিত্র আধুনিক হতে হবে। কিন্তু আই এম অ্যান আরবান পারসন। আমি নাগরিক মানুষ, আমি নাগরিক জীবন যাপনে বিশ্বাস করি, নাগরিক চিন্তায় বিশ্বাস করি, জটিলতায় বিশ্বাস করি। সহজ সিম্পলিস্টিক জিনিস আমার হয়তো ভালো লাগে না সেই অর্থে। কিন্তু বাইরে থেকে যদি দেখে লোকে পুরো জিনিসটাকে বাইরে থেকে যদি দেখে, তাহলে একটু জ্যাঠামশাইয়ের মতন, তা না তো, এই তো খালি মদ খায়, এ বাচ্চা মেয়েদের সঙ্গে এ করে, একটু জ্যাঠামশাইদের খারাপ লাগবে। কিন্তু মানসিকভাবে যারা জ্যাঠামশাই, কিন্তু যারা ইয়াং অ্যাট হার্ট, তাদের ভালো লাগবে। তারা দেখছে যে প্রত্যেকটা ছবিতেই, প্রত্যেকটা কাজই সেটা সেখানেই থাকছে না, সেটা উত্তীর্ণ হয়ে যাচ্ছে, মানুষ মানবিক জায়গা থেকে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এটা যদি আমি না করতে পারতাম, আমি ধুতি পরা ব্যোমকেশ তৈরি করতে পারতাম? আমি তো পারতাম না। জিন্স ফিন্স পরি একটা কেলেঙ্কারি করতাম, অনেকে তো করেওছে, মডার্ন করে দিয়েছে ব্যোমকেশকে। আমি জীবনে করিনি, কারণ আমার ভীষণভাবে শরদিন্দু পড়া, আমি করতে পারি না। আই হ্যাভ নো রাইট, আমার অধিকার নেই। তাকে তখন আমায় খুঁজে খুঁজে সেই মধ্যবিত্ত একদম টিপিক্যাল বাঙালি আনাতে তাকে আনতে হবে আমাকে। কথায় কথায় ব্যোমকেশ ইংরেজি বলছে, এরকম তো করিনি আমি। আপনার ছবির যেটা প্রধান উপজীব্য বা যদি একটা শক্তিশালী অংশ বলেন, গান, ছবির গান আপনার গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। মার্ডার ইন হিলসে কি এরকম কিছু গান, আমরা অলরেডি একটা গান দেখেছি, অনেক মানুষ ভালোবেসেছে, আর কি কোনো গান আছে এবং সেটাও কি গল্পের সঙ্গে কতটা প্রাসঙ্গিক? গানগুলো না সব কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন ব্যবহার হয়েছে, কেউ মুখে গাইছে না। আমরা অনেক জায়গায় গান ব্যবহার করেছি, বিদেশি যেরকমভাবে হয়, ইস ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে। অদ্ভুত লাগবে এটা কেউ ট্রাই করেনি, কিন্তু আমরা করেছি। একটা মানুষ আর একটা মানুষকে চেস করছে, গলির মধ্যে দিয়ে চেস করছে, একটা গান চলছে পেছনে। এবং নীলের সঙ্গে আপনার জুটি, এটা তো বহু ছবি হলো নীল এবং আপনার একসঙ্গে মিউজিক করা, গান করা। আপনার বহু পুরনো গানও নীল অন্যভাবে ফিরিয়ে এনেছে সিনেমায়। এটা কি একটা কমফোর্ট জোন কাজ করে আপনাদের? নিশ্চয়ই, নিশ্চয়ই। আমার সঙ্গে অমিত দত্তর যে কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন আমি ব্যক্ত করতে পারবো না। বা সৌমিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ রায়ের যে কমফোর্ট জোন ছিল, কেউ ব্যক্ত করতে পারবে? কেউ বোঝাতে পারবে? প্রত্যেকটা ছবিতে চাষি হোক, গ্রামী হোক, যাই হোক, এও সৌমিত চট্টোপাধ্যায়। কেন?
কারণ এই কমফর্ট জোনটা দরকার। কমফর্ট জোন ভেঙে আমি কত আবার কমফর্ট জোন ভাঙতে পারি, এটার জন্য তো আমি সিনেমা করছি না। আমি কত আমার চেনা জানা তবলচির সঙ্গে তো যে বাজাচ্ছে তার সঙ্গে একটা সেতার বাজাচ্ছে, একটা মিল তো কোথাও থাকতে হবে। আচ্ছা যে পারে একটা প্রফেশনাল নিয়ে নাও, এরকম তো হয় না। সে যে জন্য আমার ব্যান্ড যারা তারা আমার অ্যালবামেও বাজায়, এই ছবিতে যে মিউজিক যখন হয় নীল তাদের দিয়েই বাজাচ্ছে, ভাড়া করা অন্য মিউজিশিয়ান নিচ্ছে না। একদম। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইন্টারভিউটার। অন্তত আপনার এতদিন বয়স যদি উইকিপিডিয়া বলছে 65 অতিক্রান্ত, 66 এক্স্যাক্ট বয়স, কোথাও গিয়ে এত সিনেমা করছেন, এত 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 গান করছেন, এখনও নতুন অনেক গান করেন, কোথাও গিয়ে নিজেকে চেনানোর আর কোনো দায় আছে? বা যদি আমি উল্টো দিক দিয়ে আমি প্রশ্নটা করি, আপনার উপরে প্রডিউসাররা এখনও লগ্নি করছে, কোথাও গিয়ে ছবি যদি টাকা না উঠে আসে কষ্ট হয় আপনার? নিশ্চয়ই এখনও প্রডিউসার রেগে যাবে। আমি তো মেন স্ট্রিম, এখনও যদি আমার গান না চলে প্রডিউসার হলে কী হলো, তাহলে আপনাকে নিয়ে আমার লাভ কী হলো? এটা তো নিয়ম। আপনার ছবিটা আমি ইনভেস্ট করলাম, কোথায় রিটার্ন কই? এই উত্তরটা দিতে হবেই, যে কোনো পপুলার শিল্পীকে দিতে হবে। সে আমি তো পিকাসো নই, আমি তো ভ্যান গগ নই, আমি তো সত্যজিৎ রায় নই, আমি তো মৃণাল সেন নই। আমি বাজারে আর একটা শিল্পী, আমি সেলিব্রিটিও নই। এখন কি যারা শুনতে তারা যে তো মহা মুশকিলে কী এস আর্টিস্ট। আমি জনপ্রিয় আর্টিস্টের একটা দায় তো থাকেই টাকা তুলে দেওয়ার, কিন্তু শুধু টাকা তুলে দেওয়ার মানসিকতা থেকে আমি করব না। এবং আমার প্রডিউসারকেও আমি কনভিন্স করি, এবং সেও শুধু টাকা তুলে দায় থেকে হয় না। আজই আমার প্রডিউসার ফোন করে হঠাৎ, এই অঞ্জনদা ট্রেলারটা কিন্তু জমে গেছে, কিন্তু আমি বললাম হ্যাঁ জমে গেছে। ও আনন্দ পেয়েছে, মানে যাক তাহলে লোকে দেখবে, ও একটু নিশ্চিন্ত হয়েছে। ওটা ঠিক আছে, অঞ্জনদা করেছে নিশ্চয়ই চলবে না, এটা হতে পারে না। সো সেই দায়টা থাকবেই, সেই নিজেকে প্রমাণ করার দায়টা নয়, রিটার্ন করা। একটা জিনিস করলাম সেটা কেউ দেখলো না, কিন্তু সেটা নাকি কানে পুরস্কৃত হয়েছে তা আমার কি কানে 4টে সাহেব দেখলে আমার কিছু লাভ নেই। আমার যথেষ্ট সাহেব বন্ধু আছে, তাদের আলাদা করে আমি দেখিয়ে দেবো। আমার যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। আমি ফেস্টিভ্যালে গেছি, সেটা আমাকে টানে না। মানে আমার ছবির পোস্টারে 4টে ফিল্মের পাতা দেখানো আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার মানে আধুনিক ছেলেপুলে কলেজ থেকে বেরিয়ে বা যে বিদেশে চাকরি করছে বাড়ি ফিরে এসে চলো লেটস ওপেন, এই আধুনিক বাঙালিরা যখন দেখবে তখনই আমার এনজয়মেন্ট। বা কেউ তার বউকে বলবে এটা শোনো না, এটা বা দ্যাট ইজ মাই এনজয়মেন্ট। মানে সেখানে আমি এনজয় করি। সো সেটা তো আমার রাখতে হবে। মানে যে কারণে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, অত টাকা দিয়ে আমাদের ফ্লাই করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে বোকামি করার জন্য না। তারা বিশ্বাস করে, তারা ভালোবাসে। আমি বলি নতুন গান করব, কটা করবেন? মানে এটা এই বয়সে এসে আমায় বলতে হবে আমি কটা নতুন গান করব? তবু আপনি বলছেন, এটা বলতে হবে। আমি যে অর্গানাইজার, এদিকে এসো, তুমি এসো, এটা আমায় বলতে হবে কটা নতুন গান করবে? তুমি কে ভাই? আপনি সবই নতুন গান করুন তো, যান আপনার যা খুশি নতুন গান করুন। এটাও সে আমাকে স্বীকৃতি দেয়। সে বললো করুন, সরি ভুলে গেছে। মনে পড়ছে আমি নির্মল। কে নির্মল? আরে রাজাবাজার সায়েন্স কলেজ, আপনার মনে পড়ছে না? আমি তাহলে নির্মল, আমি তো মনে পড়ছে না কি তুমি আমায় জিজ্ঞেস করছো নতুন গান, তুমি বলবেন না যে অঞ্জনদা একটা নতুন গান শোনান? না নতুন গান হোক। আরে অনেক অডিয়েন্স এসছে তো, একটা মেলাবোস করে দেওয়া, ঠিক আছে সেটা ঠিক আছে। আই এনজয় দ্যাট মজা উইথ মাই অডিয়েন্স। মানে আপনি নতুন গানও তো জনপ্রিয়। রাস্তা গানটা 10 বছর পূর্ণ করলো, মানে বেলাবোসের মতো তো। বেলাবোস রাস্তা এক না হলেও রাস্তা তো অনেক জায়গায় বেজেছে, অনেক মানুষ তো কোথাও গিয়ে খুঁজে পেয়েছে রাস্তা। তুমি আসবে বলে তাই রিমেক হতে প্রাণ বেরিয়ে গেছে। অনেক আমি বৃষ্টি দেখেছি, কত লোক গাইছে সুরে বেসুরে। আমার ভালো লাগে। বাংলাদেশে একটা আমার উপর 2টো বই লেখা হয়েছে, এবং আমার ভাবতে খুব ভালো লাগছে যে 2টো বই আমার জীবন নিয়ে, 2টো বই বাংলাদেশ, এবং প্রচণ্ড বিক্রি হয়েছে বাংলাদেশে। এই দেশে ততটা বিক্রি হয়নি। তার জন্য তুমি মনে হয় ক্ষোভ কি না? ক্ষোভ নেই। আমার বাংলাদেশে পছন্দ করে, আমিও তাদের পছন্দ করি। সো দ্যাট ইজ আ গ্রেট ফান। মানে বাংলাদেশে একটা অদ্ভুত এনজয় করি আমি, একটা ভালোবাসা। এবং যে কোনো বাংলাদেশিদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, তারা এখনও ধরে রেখেছে, এবং তারা ভালো লাগে আমাকে। সামাহতি আদের, তাদের তো অনেক না ভালো লাগার জিনিস থাকতে পারতো, কিন্তু তাদের ভালো লাগে।
এরকম কোনো সিনেমা আছে যেটা আপনি ভেবেছিলেন অনেক দিন চলবে, কোথাও গিয়ে একটা ডিসঅ্যাপয়েন্টেড করেছে, দর্শক সাড়া দেয়নি, অথচ ওই কাজটা আপনি অত্যন্ত মন প্রাণ নিবেদিত করে করেছিলেন, অনেক পরিশ্রম আছে? অনেক অনেক দত্ত ভার্সেস দত্ত, আই থিঙ্ক আনন্দবাজার লিখেছিল অঞ্জন দত্তের শ্রেষ্ঠ ছবি, 10-এ 9 এক সপ্তাহ চলেছে। আমি ভেবেছিলাম সুইসাইড করব, আমার প্রাণ দিয়ে আমার জীবনের কথা, কিন্তু সেটা কোথাও কোনো দেখতে 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 এদিক ওদিক করতে 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 ফেস্টিভ্যাল এদিক করতে করতে লোকের কাছে পৌঁছে যেত। আমি আসবো ফিরে, অসম্ভব প্রিয় ছবি আমার, ফাইনালি ভালোবাসা, অসম্ভব প্রিয় ছবি, সাহেবের কাটলেট, অনেকে দেখেনি, অনেকে না অনেক অনেক লোক দেখেনি। এবং তাহলে কি তারা আমার ছবিটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কি যেগুলো চলেছে সেগুলো সব কটাই আমার ছবির থেকে বেটার? তা তো নয়। কিন্তু তারা ওটা বেছে নিয়ে দেখেনি। হয়তো এই ছবিগুলোই যদি আমি ডিজিটাল মাধ্যমে রিলিজ করতে পারতাম, অন্য জায়গায় দেখানো হতো, তাহলে হয়তো চলতো, হয়তো বাংলাদেশে বেশি চলতো, কিন্তু সেটা হয়নি। তার জন্য আমি রিগ্রেট করি না আমি। আর ঠিক আছে, কষ্ট হয়, অজস্র ছবি আছে যেগুলো আমার মনে হয় আরও বেশি চলা উচিত ছিল। ব্যোমকেশ কেন এত চলছে আমি বুঝতে পারছি না। ধর এই ব্যোমকেশটা এত করতে হয়, আর প্রতি বছরই প্রডিউসার, দাদা পুজো আসছে, ব্যোমকেশ, হ্যাঁ একটা অন্য গল্প, একটা ভালো গল্প আমি ভাবছি, জানো তো, একটা ইন্টারেস্টিং গল্প, একটা লোক পথ হারিয়ে জায়গা থেকে ঢুকে পড়ে, আর না পথ হারিয়ে পড়া হবে, আগে ব্যোমকেশ। আমি কি সো আমার এগুলো আমার বলতে কোনো দ্বিধা নেই যে একটা পয়েন্টে আমার ভাল লাগছিল না ব্যোমকেশ করতে। মানে কেন মানে ওয়াই আমার ছবি দেখবে না কেন? আমার বঙ্কারেকশন তো ব্যোমকেশ করে দেখেনি তো। সো এইটা কোথাও গিয়ে আমার মনে হয় দ্যাট আমার দর্শক ছড়িয়ে গেছে, গ্লোবাল অডিয়েন্স হয়ে গেছে, বাঙালি চতুর্দিকে ছড়িয়ে গেছে। কে বলতে পারে হায়দ্রাবাদে যদি রিলিজ করতো এক সপ্তাহ, হয়তো দত্ত ভার্সেস দত্ত একটু লেখে দেখতো, একটু ভালো লাগতো, ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে আমি তাহলে সরে গিয়ে স্মৃতির মতো ছবি বানাতে আরম্ভ করে দেবো। আমি কোনোদিন পারবো না, চাইলেও পারবো না, আমি করবো না, সেটা আমি নই। এক্স্যাক্টলি। আমি যদি আপনাকে বলি যে এখনও মোটিভেশনটা কোথায় পান আপনি? কোথাও একটা এই ব্যর্থতার কথা বলছেন, ব্যর্থতা কষ্ট দেয়, তারপরেও নতুন একটা ইউটিউবের জন্য গান লিখে ফেললেন, এতগুলো ডিজিটাল কনসার্ট করে ফেললেন, একটা ওয়েব সিরিজ বানিয়ে ফেললেন, আরও অনেক বড় স্ক্রিনে ছবি করবেন। এই মোটিভেশনটা আপনি 66 ইয়ার্স বয়সে? পারবো না, জানো, আমি অনেক পারবো না, আমি 66। আর সব থেকে মানে এটাই আমি চেষ্টা করি সিনাইল না হতে, আমি চেষ্টা করি মানে আমার সময়টা বেটার ছিল, আমি বেশি জানি তুমি কম জানো, এইটা থেকে আমি বেরোতে চাই। এটা আমি বিশ্বাস করি না, এটাতে আমি বিশ্বাস করি না, আমি করি না যে, এবং আমার ঘনিষ্ঠ বন্ধুরাও হয়তো সেটা মেনে নিতে পারে না, তারা সিনাইল হয়ে গেছে, তারা কিছু কথা বলে দেয়, আমি সেটা বলতে পারবো না। আমি রূপম ইসলামকে সেলাম করি, বাহ, একটা ছেলে পড়াচ্ছিল একটা স্কুলে, সে তো করলো, একটা সৃজিত, সে তো ইকোনমিক্স, সে তো এসে করলো, আমি সেটাকে রেসপেক্ট দিই। কারণ আমিও তো পারিনি অনেক কিছু, তো আমি সেখান থেকে আমি একটা এনার্জি পাই। এই এনার্জিটা যেদিন আমার চলে যাবে, আর যেদিন আমার মনে হবে যে আমায় কেউ বুঝলো না, আমায় কেউ চিনলো না, এটা নিয়ে দুঃখ করে কষ্ট করে আবার চলো একটা গান লিখে ফেলি, তো এই আমায় কেউ বুঝলো নাটা, আমায় কেউ চিনলো না, এটা যখনই বাড়তে যাবে, তখনই সিনিয়রিটি আসতে আরম্ভ করে, তখনই আমার কাজের মানও পড়ে যাবে। দাদা, আমার একদম দুটো প্রশ্ন, যে বাংলা ছবি এটার কি ভবিষ্যৎ ওয়েব সিরিজ, ওয়েব, নাকি বড় স্ক্রিনটা আপনি মিস করেন, বা ছবি বড় স্ক্রিনে ফিরলে পরিচালক অঞ্জন দত্ত সেভাবেই অনুপ্রাণিত বা ভালো লাগবে তার, নাকি ওয়েব সিরিজে সন্তুষ্ট আপনি? আমার কাছে দুটোই ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় দুটোই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এবং কিছু লোক ওয়েব দেখবে, সিনেমা কম দেখবে, কিছু লোক সিনেমাকে প্রাধান্য দেবে এবং বসে থাকবে কবে সিনেমা আসবে। তবে এটা ঠিক, ঘরে ঘরে যখন সিনেমা পৌঁছে গেছে, তখন সিনেমাকেও ভাবতে হবে আরও কী করে লোককে এমন কিছু করতে হবে যার জন্য লোক আসবে তার সিনেমাটা দেখতে, এই আশাটা। কারণ আমি ঘরে বসে নাটক পাওয়া সম্ভব নয়, সুতরাং নাটকে লোক যাবে। ঘরে বসে একটা কনসার্ট গানের পাওয়া সম্ভব নয়,
সুতরাং কনসার্ট দেখবে, কিন্তু ঘরে বসে সিনেমাটা পাওয়া সম্ভব হয়ে গেছে, সিনেমা সে পাচ্ছে। সো তথাপি সিনেমাকে থাকতে হলে, মানে আজ আমি যদি একটা ফিল্ম স্ক্রিপ্ট লিখি, আমাকে ভাবতে হবে এমন কি করতে পারি আমি এটার জন্য লোকে আসবে দেখতে। অলরেডি স্টারডাম পড়ে গেছে, মানে স্টারডাম বলে আর কিছু নেই যে অমুক তারকাকে নিলে ছবি চলবেই, এটা কেউ বলতে পারছে না। তো কন্টেন্ট ভালো হলে ছবি চলবে, কন্টেন্ট ভিত্তিক হয়ে গেছে। কন্টেন্ট ভালো হলে বা কন্টেন্ট খারাপ হলেও ছবি চলবে, এটা হতে পারে। খারাপ কন্টেন্ট দিয়ে তাহলে চলবে? আমি জাস্ট বলছি, এটা বুঝতে হবে, এটা ব্যবসা। ব্যবসা তো এটা তো ফাইনালি একটা ব্যবসা। আমি পারবো না, কিন্তু সিনেমাকে রিডিফাইন করতে হবে, সিনেমাকে নতুন করে একটা ভাবতে হবে কি করা যায়। বড় আরও স্কেল বাড়িয়ে দিলে কত স্কেল বাড়াবে? আমরা যেসব ওয়েব সিরিজ দেখছি, সেটা একটা সিন জার্মানিতে হচ্ছে, আর একটা সিন সুইজারল্যান্ডে হচ্ছে, একটা সিন এখানে হচ্ছে, একটা সিন সেখানে হচ্ছে, এটা ভেঙে দিয়েছে, সব কিছু ভেঙে দিয়েছে। সো কেউ চাইলে দার্জিলিংয়ে পুরো গল্প ফেলে দিচ্ছে, চাইলে একটা অন্য কিছু হচ্ছে। সো মানে এটা তো আর ওই ঘরের মধ্যে বসে 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 কথা 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 থাকছে না, তো সিনেমার মতনই করতে হচ্ছে। আমি যখন মার্ডার ইন দ্য হিলস করছি, তো পুরো সিনেমার মতোই করতে হচ্ছে আমাকে। তো অ্যাকশন থাকছে, ড্রোন থাকছে, সব কিছু থাকছে। তো সেইখানে সিনেমাকে এমন কিছু আরও ইন্টিমেট যদি হয়, পারহ্যাপস আরও যদি ইন্টিমেট হয়ে যায়, আরও যদি মানুষের কাছে পৌঁছে ইন্টিমেটলি বলে, হয়তো বেশি ওয়ার্ক করতে পারে। আর সিনেমা যদি ভাবে না আমি আরও বড় হব, বড় স্ক্রিন, আরও বড়, সব লং শটে, পুরো ছবিটা লং শটে, এটা তাহলে কী করা হবে? দেখতেই পাচ্ছি না তো চরিত্র। ক্লোজ আরও ইন্টিমেট হলে হয়তো হতে পারে, আমি জানি না, কিন্তু এটা ভাবার ব্যাপার। এটা নিয়ে সিনেমা ব্যবসা, এবং অঞ্জন দত্ত এখনও তাহলে নিজেকে বিক্রি করতে পারে, ব্যবসা করতে পারে অঞ্জন দত্ত নিজেকে নিয়ে এখনও? চেষ্টা করছি, দেখুন আমি চেষ্টা করছি। আমার একটা সময়সীমা তো থাকে, যেখানে একটা সাবান মাখতে 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 বাবা মাখতো, ছেলে মাখছে, মাজন কলগেট 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 করতে 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 একটা পয়েন্টে তো চেঞ্জ করে যায়, ব্র্যান্ডটা চেঞ্জ করে যায়। সো আমি তো একটা সত্যি, যদি এই মাজনটা কেউ না মাখতে চায়, তাহলে তো আমার সরে যেতেই হবে। সো আমি জানি না, আমি চেষ্টা করে যাচ্ছি যে থাকতে বাজারে, নিজের মতন করে থাকতে, বাজারের মতন করে নয়, নিজের মতন করে বাজারে থাকতে আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু লোকে বিচার করবে, লোকে যদি চায় আমাকে রেখে দেবে, লোকে যদি ফেলে দিতে চায় আমাকে চলে যেতে হবে। আই ক্যানট, আমি জোর করে, যে জন্য আমি বেশি দিন বাঁচতে চাই না, বেশি দিন আমি বাঁচতে চাই না। মানে আমি শেষ একদম প্রশ্ন করি, মার্ডার ইন হিলস এটা নিয়ে দর্শকদের কি বলবেন, এবং এটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা ওয়েব সিরিজ? আমি সিনেমাটা বারবার বেরিয়ে যাচ্ছে, কোথাও কি অঞ্জন দত্ত সিনেমার সঙ্গে রিলেটেড? এটা নিয়ে আপনার কি প্রত্যাশা দর্শকদের থেকে? আমার মনে হয় যারা মার্ডার ইন দ্য হিলস দেখবে, তাদের কাছে আমরা একটা জিনিসই প্রমাণ করার চেষ্টা করেছি, আমি ব্যক্তিগত এবং প্রোডাকশন কোম্পানি এবং পুরো টিম, ইজ ওয়েবের একটা সিনেমা থেকে একটা তফাৎ হচ্ছে যে ওয়েব একটু একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে নেটফ্লিক্স চলে যাচ্ছে, নেটফ্লিক্সে একটা থেকে দাও অ্যামাজন থেকে হইচই। সো বাংলাটা কীরকম, ইংরেজিটা বেটার, বাংলাটা অত কিছু নেই, বাংলাটা কীরকম কম পয়সার, এই যে চিন্তা নিয়ে, এই চিন্তাটা তো ঘোরে আমাদের মাথার মধ্যে, সকলের মধ্যেই ঘোরে। বাংলা কেন রিজনাল, বাংলা পাচ্ছে না কেন, বাংলার মধ্যে ওইটা নেই, গ্লসটা নেই। আমরা খুব চেষ্টা করেছি একটা বাংলা ওয়েব সিরিজকে ওই জায়গায় নেবে, অত তো পারবো না, কিন্তু যতটা তোলা যায় মানটাকে, গ্লোবাল মানটাকে, তা যতটা তোলা যায়, মানে আমরাও পারি, এই বাজারে আমরাও পারি। ঠিক আছে, আমরা হয়তো একটু কম টাকা, কিন্তু আমরা পারি, আমরা করতে পারি সেটা। সেই জন্যে আমার প্রডিউসার আমাকে পুশ করেছে এবং আমিও পুশ করেছি। এইটা কিন্তু একটা বড় ডিফারেন্স আমরা তৈরি করতে পারি। দর্শকের কাছে আমার এটাই বলা যে যদি দেখে একটা এপিসোড দেখে মনে হয়, বা সেকেন্ড এপিসোড, দুটো এপিসোড দেখে মনে হয় যে হ্যাঁ এখানে একটা চেষ্টা হয়েছে রিজিনালিজমের, অল্প বাজেটের ছোট জায়গা থেকে বেরিয়ে একটা গ্লোবাল জায়গায় যাবার, তাহলে সাপোর্ট করুন আমাদের। সত্যি আমরাও পারি, আর অঞ্জন দত্তও পারেন বলে হয়তো এখনও মার্ডার ইন হিলস তৈরি হয়, এবং ওনার যেটা প্রত্যাশা, আমি আশা করব দর্শকরা মার্ডার ইন হিলস দেখে বাংলা ওয়েব সিরিজকে, অঞ্জন দত্তকে এবং সবথেকে ভালো একটা বৃহৎ ক্রিয়েটিভিটিকে বাঁচিয়ে রাখবেন। ধন্যবাদ।